আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 সকলকে আজকের ফিনান্স প্রথম পত্রের এমসিকিউ ক্লাসে স্বাগত। আজকে আমরা ফিনান্স প্রথম পত্রের যেই 5টি অধ্যায় আছে এইগুলোর উপর বিশেষ বিশেষ এমসিকিউ সমাধান করব। সবাই খাতা কলম এবং পাশাপাশি আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন, কারণ এখানে ম্যাথ আছে, সমাধান করতে হবে। ঠিক আছে, সবাই একটু ক্লাসটি দ্রুত যুক্ত হয়ে যায় ক্লাসে এবং ক্লাসটি শেয়ার করে দেই। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যায়, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এবং ফ্রেন্ডদের মেনশন করে দেই, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দেই। ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে বা আজকের ক্লাসটা যারা বুঝতে পারবে তাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারবো যে 25টা এমসিকিউ ইনশাল্লাহ কমন পাবেন। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়। আমরা আবারও বলছি, এই আজকের ক্লাস থেকে আপনাদের তো এক্সাম হচ্ছে পরশু দিন। ধরেন 25টি এমসিকিউ এখান থেকে আপনি কমন পাবেন যদি এই ক্লাসটা ভালো করে বুঝতে পারেন ইনশাল্লাহ। এবং আপনার জানেন যে বিশ্লেষণ সহকারে সমাধান করার মাধ্যমে আপনাদের এই ক্লাসটা নেওয়ার পরে আমি এক্সাম নেব। এক্সামের মাধ্যমে যে দেখব আপনার অবস্থানটা কিরকম আপনি নিজেই যাচাই করতে পারবেন। ঠিক আছে, এক্সামের মাধ্যমে নিজেকে যাচাই করে দেখবেন যে কি অবস্থানে আপনার রয়েছে। ঠিক আছে, এক্সাম নিব ওই এক্সামে, যেমন কালকে তো সারাদিন সময় আছে, ক্লাসটা এই জন্য আজকে নিয়ে নিচ্ছি, সবাই দেখবেন। আর বাকি অধ্যায়গুলো ইনশাল্লাহ আগামীকালকেও নিব। আবার শহীদ স্যারও তো নিয়েছেন। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যায় এবং যাদের ফিনান্স রয়েছে তাদের একটু কষ্ট করে মেনশন করে দিই। আবারও বলছি, যাদের ফিনান্স রয়েছে তাদের একটু মেনশন করে দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ফ্রেন্ডদের সবাই মেনশন করে দিন। এখনই শুরু করব আমি। ক্যালকুলেটর নিয়ে বসান সবাই, হ্যাঁ, ক্যালকুলেটর লাগবে। ওকে, আচ্ছা শুরু করে ফেলি আমাদের আজকের ক্লাস। তো আমি শুধু সিরিয়াল যাব না, আমি হচ্ছে যেমন আপনাদের আছে 1 অধ্যায়, 3 অধ্যায়, 6 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায়, আমি এলোমেলো ভাবে পড়াবো। ধরেন প্রথম 30টা এমসিকিউ পড়াবো। 30টা এমসিকিউ পড়ানোর পরে দেখব কার কয়টা হইছে। আপনি কমেন্ট করবেন, কমেন্ট করে দেখবেন আমি যে উত্তরটা বলছি তার সাথে আপনার ধারণাটা মিলছে কিনা। তার মানে প্রথম 30টার মধ্যে দেখবেন কার কয়টা হয়েছে, পরে আবার 30টা করাবো, এরকম করে ধাপে ধাপে যাবো ইনশাল্লাহ। এজন্য আপনার একটা পরীক্ষা হয়ে যাবে, প্রস্তুতি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। এগুলোর মাধ্যমে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সব কিছু সেম, সব কিছু সেম কি?
ওকে, ওয়ালাইকুম আসসালাম। শুরু করি আজকে ক্লাস। বিসমিল্লাহ। সরকারি অর্থায়নের উদ্দেশ্য নয় কোনটি? আমরা জানি সরকারি অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে, মনে রাখেন, সমাজ কল্যাণ বা জনকল্যাণ। তার মানে এটা হচ্ছে সরকারি অর্থায়নের উদ্দেশ্য। তাহলে আপনার দারিদ্র্য বিমোচনটা হচ্ছে, সামাজিক দায়িত্ব পালন ঠিক আছে, পরিবেশ দূষণ রোধ করাও সরকারের কাজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। কিন্তু মুনাফা সর্বাধিকরণ এইটা কিন্তু সরকারি অর্থায়নের কোনো উদ্দেশ্য হতে পারে না, কারণ সরকার মুনাফার কথা চিন্তা করে না, তারা জনকল্যাণের কথা চিন্তা করে থাকে। তাহলে একের উত্তর কি হবে? বি। ওকে, ইয়েস, মুনাফা সর্বাধিকরণ। আচ্ছা, ঠিক আছে। স্নেহা, নিশা সবাই উত্তর দিচ্ছেন। 30টার পরে দেখবো কার কয়টা ভুল হয়েছে। চলতি মূলধন সিদ্ধান্তের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় কোনটি? চলতি মূলধন। তা আপনারা জানেন চলতি মূলধন হচ্ছে যেমন আপনার চলতি সম্পদে বিনিয়োগ, যে প্রাপ্য হিসাব, নগদ তহবিল, এগুলোর সাথে সম্পর্কিত, মানে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তো এটার সাথে কিসের সম্পর্ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে? লভ্যাংশ, শেয়ারের মূল্য, তারল্য না ঝুঁকি? দেখি 2 নম্বরটা কি বলতে পারেন। চলতি মূলধন, আপনি যদি বেশি পরিমাণ অর্থ চলতি মূলধনে বিনিয়োগ বেশি করেন তাহলে কি সমস্যা হবে? আপনার যতটুকু টাকা প্রয়োজন সেটা না রেখে বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করে ফেললে আপনার প্রতিষ্ঠানের অসচ্ছলতার ঝুঁকি হইতে পারে। অসচ্ছলতার ঝুঁকি এটা সৃষ্টি হইতে পারে চলতি মূলধনে আপনি সিদ্ধান্তের ক্ষেত্রে। এগুলো যদি আপনি ঠিকমতো কি করেন, সংরক্ষণ না করেন, সব টাকা বিনিয়োগ করে ফেলে সমস্যা আছে। এই জন্য আপনার দ্রুত নগদ অর্থে রূপান্তর করার জন্য কিছুটা চলতি মূলধনে বিনিয়োগ করে রাখতে হয় প্রাপ্য হিসাব, নগদ তহবিলে। তার মানে দেখা যাচ্ছে তারল্যের সাথে এই সম্পর্ক রয়েছে, অর্থাৎ যেন আমি বেশি পরিমাণ বিনিয়োগ না করে ফেলি, যেন আমার নগদ অর্থের ঘাটতি না হয়। এই দুটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। ঠিক আছে, তাহলে 2 এর উত্তর কি হবে? ইয়েস, 2 এর উত্তর হবে হচ্ছে চলতি মূলধন সিদ্ধান্তের সাথে তারল্যের সম্পর্ক রয়েছে। ঠিক আছে, কারণ চলতি মূলধনে আমরা তারল্য রাখি প্রাপ্য হিসাব, নগদ তহবিল, মজুত পণ্যের সাথে। এটা দেখেন, একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য পরিমাপের সূচক কোনটি? তা আমরা সবাই জানি চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। চূড়ান্ত লক্ষ্যটা কি? প্রত্যেকটা প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ। তো এখন আমাকে বলেন এই সম্পদ সর্বাধিকরণের সূচক কোনটা? শেয়ার প্রতি আয় বৃদ্ধি, শেয়ারের বাজার মূল্য, শেয়ার সংখ্যা, কোম্পানির ঝুঁকি হ্রাস করা। তো আমরা জানি এই যে এটা দেখেন, শেয়ার প্রতি আয় বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের মুনাফা সর্বাধিকরণ। এটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণের সূচক। আর সম্পদ যে সর্বাধিকরণ, এটার সাথে সম্পর্কিত শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা, অর্থাৎ শেয়ারের বর্তমান বাজার মূল্যটা ম্যাক্সিমাইজ করার সাথে সম্পদ সর্বাধিকরণের সম্পর্ক রয়েছে। উত্তর হবে কি? উত্তর হবে খ। আর শেয়ার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে স্টক স্প্লিট, কোম্পানি ঝুঁকি হ্রাস করে হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মাধ্যমে। তাহলে 2 এর উত্তর হবে, 3 এর উত্তর হবে খ। এ দেখেন, ঋণ মূলধন সংগ্রহ কোন ঝুঁকির সৃষ্টি করে? আপনি যদি আপনার প্রতিষ্ঠানে বেশি পরিমাণ ঋণ মূলধন, বন্ড, ডিবেঞ্চারের মাধ্যমে টাকা সংগ্রহ করেন, কি ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? আমরা জানি ঋণ মূলধন, ঋণের সুদ এবং ঋণের আসল এই পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি হয় হচ্ছে ঋণ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি হয় আর্থিক ঝুঁকি। আর্থিক
ঝুঁকি। ঠিক আছে, এর ফলে কোম্পানি দ্রুত দেউলিয়া হইতে পারে, দ্রুত দেউলিয়া। এর ফলে কি হইতে পারে? দ্রুত দেউলিয়া হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা উত্তর কি হবে? ঋণ মূলধন সংগ্রহ করলে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। যেই প্রতিষ্ঠানের ঋণ মূলধন নাই সেই প্রতিষ্ঠানে কোনো আর্থিক ঝুঁকি নাই। বাজার ঝুঁকি হচ্ছে যেটা নিয়ন্ত্রণের বাইরে। ঠিক আছে, নিয়ন্ত্রণ বা কোম্পানি ঝুঁকি একটা নির্দিষ্ট কোম্পানির সাথে যুক্ত। ব্যবসায়িক ঝুঁকি তারপর হচ্ছে এটা আমরা কাঁচামাল ক্রয় করতে না পারা, পরিচালন ব্যয় মেটাইতে অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। শ্রমিকদের বেতন ভাড়া এগুলোর সাথে সম্পর্কিত। তাহলে বলেন তো, ওকে, তাহলে উত্তর হচ্ছে কি আর্থিক ঝুঁকি, 4-এর সি। এরপরে আসেন কোন প্রকল্পের প্রত্যাশিত আয়, আপনি প্রত্যাশা করছেন 10% প্রফিট হবে, প্রকৃত আয়ের পরিবর্তনশীলতাকে কি বলে? কিন্তু বাস্তবে হইল 7%। তাহলে এই যে প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের পরিবর্তনশীলতাকে কি বলে? অনিশ্চয়তা, ঝুঁকি অধিহার, বাজার অধিহার, না শুধু ঝুঁকি? বলেন তো এটা কি হবে? 5 নম্বরটা প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের ব্যবধান। আপনি প্রত্যাশা করছেন জিপিএ 5 পাবেন, প্রকৃত হচ্ছে 4.83 পাইছেন। এই যে একটা বিচ্যুতি, এটা টাকা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলে ঝুঁকি। সেটাকে কি বলা হয়? প্রকৃত থেকে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতিকে আমরা ঝুঁকি বলে থাকি। ঠিক আছে, আচ্ছা। অনিশ্চয়তা যেটা ঘটতে পারে নাও ঘটতে পারে। এই যে ম্যাথ দেখে কে পারেন, ভালো করে দেখেন। একটি বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, কুপন রেট মানে কুপন সুদ 10%। আচ্ছা, বর্তমানে বন্ডটি 950 টাকায় বাজারে বিক্রয় করা হচ্ছে, চলতি ইল্ড কত? চলতি ইল্ড মানে হচ্ছে বন্ডের চলতি আয়ের হার। ঠিক আছে, চলতি ইল্ড মানে চলতি আয়ের হার, চলতি আয়ের হার। সূত্র হচ্ছে উপরে আমাদের থাকবে যে যে লভ্যাংশটি এটা পাবো, এটা থেকে যে লভ্যাংশটা পাবো, অর্থাৎ 1000 টাকার কত পার্সেন্ট লভ্যাংশ? 10% লভ্যাংশ। আর নিচে আসবে বাজার মূল্যটা। বাজার মূল্য কয় টাকা? 950 টাকা। দেখেন এই যে বাজার মূল্যটা হচ্ছে নিচে এসবি 950 টাকা, অর্থাৎ উপরে হচ্ছে আয়। আমাদের সূত্র অনুযায়ী এই চলতি আয়ের হারের সূত্র কি? উপরে আয়, নিচে হচ্ছে এসবি ইন্টু 100, এই সূত্র। দেখি কত আসে। উপরে হচ্ছে 100, নিচে 950, 100 তো গুণ থাকবেই। দেখি 100 ভাগ 950 ইন্টু 100, ওকে 10.526। এটা কার সাথে মিলছে দেখেন তো? এটা হচ্ছে 10.53। ভেরি গুড, ইয়েস। তাহলে এটা উত্তর কি হবে? 10.53। রুমিন, নয়ন, আফরা, স্বর্ণা, পেন্সি, আঞ্জুমান, স্নেহা, ফখরুল, মাশাআল্লাহ, তারা অঙ্ক দেখে ভালোই পারে। এরপর আসেন শেয়ার মালিকদের মধ্যে মুনাফা বন্টন। মুনাফা বন্টন অর্থায়নের কোন কার্যাবলীর ধরনের সিদ্ধান্ত? আপনার যতটুকু মুনাফা হবে, ধরেন 100%, তার কত অংশ আপনি সংরক্ষিত তহবিলে রাখবেন? সংরক্ষিত তহবিলে রাখবেন। কত অংশ আপনি লভ্যাংশ আকারে বন্টন করবেন? লভ্যাংশ আকারে বন্টন করবেন। কত অংশ আপনি পুনরায় বিনিয়োগ করবেন? পুনরায় ব্যবসায় বিনিয়োগ করবেন সম্প্রসারণ করার উদ্দেশ্যে। এই সকল সিদ্ধান্ত নেওয়ার কাজ হচ্ছে তহবিলের বন্টন। তহবিলের বন্টন। আমরা জানি অর্থায়নের 4টা কাজ। তহবিল সংগ্রহ করা, এটা প্রথম কাজ। মূলধন বাজেটিং, দীর্ঘমেয়াদী সম্পত্তিতে বিনিয়োগ করা বা ক্রয় করা, 2 নম্বর কাজ। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, এই সংক্রান্ত কাজ। তহবিলের বন্টন 4র্থ কাজ। এটা হচ্ছে মুনাফার কোন অংশ কতটুকু বন্টন করবেন আর কতটুকু আপনি সংরক্ষণ করবেন, সেই ধরনের সিদ্ধান্ত। তাহলে এটা উত্তর কি হওয়া উচিত? তহবিলের বন্টন। এরপর আসেন
মূলধন বাজেটিং এর কোন কৌশলটি সনাতন? 100% এটা আসবে, 100% আসবে। চলুন একটু শিখে নেই। মূলধন বাজেটিং এর কৌশল সনাতন, বা এটার আরেকটা নাম হচ্ছে অবাট্টাকৃত, একটা হচ্ছে আধুনিক বা বাট্টাকৃত। এটা আসবে, হ্যাঁ, আধুনিক বা বাট্টাকৃত এগুলো আসবেই, কোনো মিস হবে না। এটা সনাতন গুলো হচ্ছে পিবিপি, এআরআর, আর আধুনিক হচ্ছে আইআরআর, এনপিবি, প্রফিট ইন্ডেক্স, এই তিনটা। তার মধ্যে মনে রাখেন এই যে এটা আছে না, এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট। বাস, এটা 100% আসবে। এই এমসিকিউটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা মিস হবে না। এটা মুখস্থ করেন সবাই। সময় 30 সেকেন্ড। এটা মুখস্থ করেন। কে কে উত্তর দিচ্ছেন পরে দেখতেছি, আগে এটা মুখস্থ করে নেন। মূলধন বাজেটিং এর কোন কৌশলটি সনাতন? ঠিক আছে। আচ্ছা, পিবিপি মানে হচ্ছে পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ড। এআরআর হচ্ছে গড় মুনাফার হার, আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন, এনপিবি নিট প্রেজেন্ট ভ্যালু, পিআই প্রফিট ইন্ডেক্স। সবাই উল্টাপাল্টা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, এখন একটু ক্লিয়ার করে নেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবে, হ্যাঁ, এটা পরীক্ষায় আসবে, মিস হবে না। ওকে, অনেকে ভুল উত্তর দিয়েছেন। তারা সনাতন হচ্ছে এই দুইটা, গড়, এটা হচ্ছে আমাদের পরিশোধকাল, গড় মুনাফার হার, আন্ত আয় হার, নিট বর্তমান মূল্য, তবে ছেলে আমাদের মুনাফা সূচক। তাই এটা উত্তর কি হবে? পিপিপি, সনাতন। একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হলে তাকে কি বলা হয়? একাধিক লাভজনক, ধরেন আপনি কতে বিনিয়োগ করলেন, খতে বিনিয়োগ করলেন, গতেও বিনিয়োগ করলেন। কতে 20,000 টাকা বিনিয়োগ করলেন, খতে 30,000 টাকা বিনিয়োগ করলেন, গতে 50,000 টাকা বিনিয়োগ করলেন। এটাকে কি বলে? অর্থের সময় মূল্য নীতি, সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তন। তারল্য নীতি, যে কতটুকু তরল সম্পদ বজায় রাখবো, কতটুকু বিনিয়োগ করব। পোর্টফোলিও নীতি, এক জায়গায় বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করব। উপযুক্ততার নীতি, স্বল্পমেয়াদী দিয়ে স্বল্পমেয়াদী কাজ করব, স্বল্প চলতি মূলধন দিয়ে, আর দীর্ঘমেয়াদী স্থায়ী মূলধন দিয়ে দীর্ঘমেয়াদী কাজ করব। তাই এটা উত্তর কি হওয়া উচিত? এটা উত্তর হওয়া উচিত পোর্টফোলিও নীতি। পোর্টফোলিও নীতি কেন করা হয়? ঝুঁকি হ্রাস করার জন্য। এগুলো আসে, কিন্তু পরীক্ষা আসবেই, ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে। তাহলে 9 এর উত্তর কি হবে? 9 এর উত্তর হবে সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা। ওকে, তারপর আসেন, সুমন 70 টাকা একটি শেয়ার ক্রয় করে 100 টাকায় বিক্রয় করে। তিনি বছরে 2 টাকা করে লভ্যাংশ পেলে মুনাফার হার কত? এটা অনেকেই পারেন না, এটা অনেক সময় গতেও আসে, এটা অনেক সময় গতেও আসে। এটা উত্তরটা প্রকাশ হয়ে গেছে না? আচ্ছা, আমি তারপরে বলে দিচ্ছি। দেখেন, সূত্রটা হচ্ছে এরকম। সূত্রটা হচ্ছে P0 মানে হচ্ছে যত টাকা ক্রয় করছে সেখান থেকে P1 মাইনাস P0, P1 মাইনাস P0, আচ্ছা, প্লাস লভ্যাংশ যতটুকু পাইছে D1 লভ্যাংশ যতটুকু পেয়েছে। ওকে, P1 হচ্ছে যত টাকায় বিক্রি করছে, বিক্রয় মূল্য 100 টাকা, 100 মাইনাস P0 হচ্ছে যত টাকাতে ক্রয় করছিল 70, লভ্যাংশ কয় টাকা পাইছে? 2 টাকা। তিনি বছরে 2 টাকা করে লভ্যাংশ, 2 টাকা। আর P0 হচ্ছে এটা 70 টাকায়, লাস্টে 100 টা গুণ করে দিবেন, বাস বের হয়ে যাবে। দেখেন উত্তর কত আসে? 30 যোগ 2, 30 যোগ 2 ডিভাইড বাই 70 ইন্টু 100, দেখবেন এটাই আসে 45.71। অঙ্কটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন। যে P1 হচ্ছে বর্তমান কত টাকায় বিক্রি করছে, আর P0 হচ্ছে এটার কত টাকাতে ক্রয় করছিল, আর D1 হচ্ছে লভ্যাংশ। অঙ্কটা কারা কারা বুঝতে পারছেন?
অঙ্ক বোঝাটা বেশি জরুরি। আবারও বলছি, অঙ্কটা বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, হুম, ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। নিশা মেহেদি, ওকে, কারণ উত্তরটা তো দেওয়া ছিল, অঙ্কটা করা ছিল বেশি জরুরি। আচ্ছা, এবার দেখেন, কোন প্রতিষ্ঠানে শ্রমিক ধর্মঘটের ফলে, শ্রমিকরা ধর্মঘট করছে, আমরা কাজ করব না, বন্ধ, এই যে শ্রমিক ধর্মঘট, এর ফলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হবে বলেন তো? শ্রমিক ধর্মঘট, আমরা জানি আর্থিক ঝুঁকি সৃষ্টি হয় ঋণ নিলে, না হলে আর্থিক ঝুঁকি থাকবে না। বাজার ঝুঁকি হচ্ছে সরকারের নীতিমালা পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সুদের হারের কারণে, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। মোট ঝুঁকি হচ্ছে একক ঝুঁকি প্লাস বাজার ঝুঁকি, একক ঝুঁকি প্লাস বাজার ঝুঁকি, তার সাথে মিলে হবে। তাহলে কোম্পানি ঝুঁকি যেটা একটা নির্দিষ্ট কোম্পানির সাথে যুক্ত, যেমন শ্রমিক ধর্মঘট, এটা কোনো একটা নির্দিষ্ট ফার্মের সাথে সম্পর্কিত, পুরো বাজার ব্যবস্থার সাথে সম্পর্কিত না। এই জন্য শ্রমিক ধর্মঘটটা হবে কোম্পানি ঝুঁকি। শ্রমিক ধর্মঘটটা কি হবে? কোম্পানি ঝুঁকি। এটা একটা নির্দিষ্ট কোম্পানির সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে 11 কি হবে? 11 হবে বি, কোম্পানি ঝুঁকি। এরপর আসেন, সরকারি অর্থায়নের উৎস কি কি? সরকারের অর্থায়নের উৎস, সরকার কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করে থাকে? আমরা জানি সরকারের আয়ের উৎস আছে কিছু, সরকারের ব্যয়ের উৎস আছে কিছু। সরকার ব্যয় করে কোন কোন খাতে? সরকার ব্যয় করে হচ্ছে আপনার সরকারি হাসপাতালে, আবার নির্মাণ কাজ, রাস্তাঘাট নির্মাণ, সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণ, হচ্ছে মেট্রো রেল এরকম। আবার সরকারে ব্যয় করে কোথায়? তাদের নিরাপত্তার কাজে ব্যয় করে, কল্যাণমূলক কাজে ব্যয় করে। আর আয় করে কোথায় থেকে? আয় করে হচ্ছে ট্রেজারি বিলের মাধ্যমে, আয় করের মাধ্যমে, আমদানি শুল্কের মাধ্যমে। মনে রাখবেন, সরকার আগে ব্যয় নির্ধারণ করে, যদি ব্যয় হয় 100 টাকা, দেখা যাবে আয় হবে 70-80 টাকা। তার আগে ব্যয় নির্ধারণ করে, পরে আয় নির্ধারণ করে। সরকার আগে ব্যয় নির্ধারণ করে, পরে আয় নির্ধারণ করে। বুঝতে পারছেন? সাধারণত এদের আয় হয় কম, ব্যয় হয় বেশি। বুঝতে পেরেছেন? আর সরকারের আয়ের উৎস ট্রেজারি বিল, আয়কর, আমদানি শুল্ক, এগুলো সরকারি খাতের আয়ের উৎস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এটাও। তাহলে এটা উত্তর কি হবে? সবগুলোই সঠিক, সরকারি অর্থায়ন উৎস সবগুলোই রাইট। আচ্ছা, হ্যাঁ, তারপর আসেন এটা, তারল্যের পরিমাণ বৃদ্ধি পেলে মুনাফা কি হতে পারে? তারল্য বেড়ে গেলে মুনাফা কি হবে? মনে রাখবেন, আমরা জানি তারল্য মুনাফা একটা নীতি আছে, যেটা হচ্ছে চিত্রটা অনেকটা এরকম, চিত্রটা হচ্ছে এরকম এরকম। আপনি তারল্য যদি বেশি রাখেন, যেমন মুনাফা, মুনাফা আর তারল্যর সাথে সম্পর্ক, তারল্য বেশি রাখলে মুনাফা কম, তারল্য বেশি, তারল্য আপনার মুনাফা বেশি রাখতে গেলে তারল্য কম, এরকম সমস্যা হবে। উল্টা, এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। ধরেন আপনি সব টাকা বিনিয়োগ করে দিলেন, তাহলে মুনাফা বেশি হবে, তারল্য কম হবে। আবার আপনি সব টাকা তারল্য রেখে দিলেন, মুনাফা বিনিয়োগ করলেন কম, তা তারল্য বেশি হবে, মুনাফা কম হবে। এই জন্য দুজনের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে, যেন তারল্যের ঘাটতিও না হয়, মুনাফার পরিমাণও কম না হয়। এদের মধ্যে সম্পর্ক কি এরকম? বিপরীত, উল্টা। তার মানে তারল্য পরিমাণ বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পাবে, আবার তারল্য পরিমাণ হ্রাস পেলে মুনাফা বৃদ্ধি পাবে। উল্টা সম্পর্ক, এটা কি হবে? হ্রাস, এখানে বৃদ্ধি, এখানে হ্রাস। বুঝতে পেরেছেন? তারল্য মুনাফাটা ইম্পর্টেন্ট, তারল্য মুনাফা নীতিটা। ওকে, তারপরে আসেন, অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয় কি কি? আপনি যে অর্থের সময় মূল্য নির্ধারণ করবেন, এজন্য কি কি ধারা নির্ধারণ করা হয়? যে আপনার সুদের হার, এন, চক্রবৃদ্ধির সংখ্যা, তারপর হচ্ছে ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, এগুলো আমরা মূলত এগুলোর সাহায্যে অর্থের সময় মূল্য নির্ণয় করে থাকি। সময়,
কত সময়ের জন্য রাখবে। 5 বছরের জন্য একরকম হয়, 10 বছর একরকম হয়। সুদের হার 10% সুদে একরকম হয়, 15% সুদে অন্যরকম হয়। চক্রবৃদ্ধির সংখ্যা বছরে একবার চক্রবৃদ্ধি হলে একরকম হয়, বছরে 10 বার চক্রবৃদ্ধি, 12 বার চক্রবৃদ্ধি হলে অন্যরকম হয়। তাহলে এইগুলো সবগুলোর সাথেই শর্তের সময় মূল্যের নির্ণয় করার জন্য একটা বিষয় রয়েছে। তাহলে উত্তর হবে কি? সবগুলোই। উত্তর হবে কি? সবগুলোই। ঠিক আছে, কারণ অঙ্ক করতে গেলে এগুলো সবগুলোই আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন পিবিআইএফ এর পূর্ণরূপ কি? দেখে এটা কি বলতে পারেন আপনারা? সবাই তো পিবি এর পূর্ণরূপ পারেন, প্রেজেন্ট ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালু পারপেচুয়াল ভ্যালু বাদ, পারপেচুয়াল ভ্যালু বাদ। ওকে, প্রেজেন্ট ভ্যালু ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। দেখি কে বলতে পারেন এটা? 15 নম্বরটা, 15 নম্বরটা দেখি কে বলেন। সবাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। ওকে, সবাই ভুল উত্তর দিবেন না, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। ওকে, প্রেজেন্ট ভ্যালু, ইয়েস, ভেরি গুড। ইন্ডাস্ট্রিয়াল হবে না, ইন্টারেস্ট হবে। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এগুলো সব কিন্তু বোর্ডে আসছে। 22 সাল 23 সালের বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসেছিল। আচ্ছা, ইয়েস, ভেরি গুড মাহাদি হাসান, ওবায়দুল। তারপর আসেন, ঋণ মূলধনের সাথে কোন ধরনের ঝুঁকি সম্পর্কিত? যদি আপনার প্রতিষ্ঠান কোনো জায়গা থেকে, ব্যাংক থেকে ঋণ নেয় বা অন্য কোথাও থেকে ঋণ নেয়, ঋণ নিলে ঋণের কারণে কোন ঝুঁকির সৃষ্টি হয়? খাঁটি ঝুঁকি, আর্থিক ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটা হচ্ছে আপনার শ্রমিকদের বেতন দিতে পারছেন না, গোদাম ভাড়া দিতে পারতেছেন না, এইগুলোর সাথে কাঁচামাল ক্রয় করতে পারছেন না, তার সাথে সম্পর্কিত ব্যবসায়িক ঝুঁকি। খাঁটি ঝুঁকি যে ঝুঁকি সবাইকেই আপনার কি করে? ক্ষতিগ্রস্ত করে। যেমন বন্যা, করোনা, এগুলো হলে সবাইকে ক্ষতিগ্রস্ত করে, এগুলো কেউ লাভ হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আর্থিক ঝুঁকি হচ্ছে ঋণের সাথে সম্পর্কিত। ঋণ মূলধন নিলে ঋণের মূলধনে আপনার হচ্ছে যে আসল ও সুদ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি হয়। পোর্টফোলিও ঝুঁকি একাধিক খাতে বিনিয়োগ করলে, ক খ গ, একাধিক খাতে বিনিয়োগ করলে যেই ঝুঁকির সৃষ্টি হয়। তাই এটা উত্তর হবে আর্থিক ঝুঁকি। বাজার বিটার বি এর মান কোন সময় সবসময় সাধারণত কি হয়? সাধারণত বি এর মান কত? ওই আমরা একটা করছি না, যে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু এখানে থাকে হচ্ছে যে বিটার মানটা, বিটা। এই বিটাটা কত হয় সাধারণত? সাধারণত বিটার মান 0, 1 অপেক্ষা কম, 1 অপেক্ষা বেশি, সাধারণত 1 হয়, সাধারণত 1 হয়। বিটার মানটা সাধারণত 1 থাকে। ঠিক আছে, বাজার বিটার মানটা কত থাকে? বাজার বিটার মান থাকবে সাধারণত 1। ওকে, ইয়েস, এটা 17। অনেকে বলতেছেন 1 এর কম, বি, না 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 না, 1 হয়। বাজার ঝুঁকি অনেকে বলতেছেন 1 অপেক্ষা বেশি, না, সাধারণত 1ই হয়, 1। দেখি, দুটি সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার সমান হলে ঝুঁকির তুলনা করার জন্য কোনটা ব্যবহার করা হয়? ধরেন আপনি দুটাতে বিনিয়োগ করবেন, ক খ, দুটারই গড় গড় আয়ের হার 10%, 10%, দুটাই সমান। কিন্তু মনে রাখেন এটার সিগমা মানে আদর্শ বিচ্যুতি, সিগমা হচ্ছে 5%, এটা সিগমা হচ্ছে 15%। আপনি কোনটা নেবেন? যে ঝুঁকি কমটা নাকি ঝুঁকি বেশিটা? যখন আপনার দুইটা প্রকল্পের গড় আয়ের হার সমান হবে, তখন আপনার যেটার পরিমিত ব্যবধান কম হবে ওইটাই আপনি কি করবেন? বিনিয়োগ করবেন। কেন? কম ঝুঁকি নিতে চাই আমরা, কম ঝুঁকি নিয়ে কাজ করতে চাই। তার মানে যদি গড় মুনাফার হার সমান হয়, তখন যেটা ঝুঁকিটা কম মানে পরিমিত ব্যবধান কম সেটা গ্রহণ করবে। ঠিক আছে, হ্যাঁ, কমটা গ্রহণ করবো আমরা, কমটা গ্রহণ করতে হবে, পরিমিত ব্যবধান। আচ্ছা, এরপর এটা দেখেন, নিচে কোন বাজারে নতুন শেয়ার ইস্যু করা হয়?
ধরেন বিজনেস স্কোয়াড বাজারে শেয়ার ছাড়বে, প্রথমবার যে শেয়ারগুলো ছাড়ে, প্রথমবার যারা শেয়ারগুলো কিনবে বিভিন্ন মানুষরা এ বি সি, তারা প্রথমবার যখন শেয়ার কিনে সেটাকে কি বাজার বলে, পরবর্তী সময়ে এই এ বি এর কাছে বিক্রি করবে বা এ কে বিক্রি করলো এফ এর কাছে, বি বিক্রি করলো ডি এর কাছে, সি বিক্রি করলো এস এর সাথে, এই যে বিনিয়োগ হলো তাদের মধ্যে সে লেনদেন হইলো, কোম্পানি যখন বিক্রি করে প্রথমবার সেটা প্রাথমিক বাজার। পরে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় যে করবে সেটা হচ্ছে আমাদের মাধ্যমিক বাজার। তাহলে প্রাথমিক বাজার হচ্ছে একটা কোম্পানি যখন নতুন শেয়ার প্রথমবার ইস্যু করে সেটাকে প্রাথমিক বাজার বলে, যাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। তাহলে এটা কি হবে, প্রাথমিক বাজার। আর পরবর্তীতে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে যে শেয়ার ক্রয় বিক্রয় করবে সেটা হচ্ছে মাধ্যমিক বাজার। প্রাথমিক বাজারে কোনো ঝুঁকি নাই, মাধ্যমিক বাজারে ঝুঁকি আছে। এটা ক্লিয়ার কিনা বলেন? একটা কোম্পানি যখন প্রথমবার শেয়ার ছাড়বে সেটা প্রাথমিক বাজার। উনিশের এ প্রাইমারি মার্কেট অথবা বাংলায় হচ্ছে প্রাথমিক বাজার, একই বিষয়। আচ্ছা, এরপরে আসি আমরা, একটি প্রকল্প গ্রহণ করা হবে যদি, একটা প্রকল্প আপনি গ্রহণ করবেন কিভাবে, আন্ত আয় হার মূলধন ব্যয় থেকে কম হয়, মানে আইআরআর যদি কিসের থেকে কম হয়, মূলধন ব্যয়, মূলধন ব্যয় থেকে যদি আইআরআর কম হয়, না ভালো না, আইআরআর বেশি হইলে ভালো। নিট বর্তমান মূল্য ধনাত্মক হয়, পজিটিভ, তাইলে ভালো, ধনাত্মক হইলে গ্রহণ করা উচিত। গড় আয়ের হার অপেক্ষা মূলধন ব্যয় বেশি হলে, তাও না, কারণ গড় আয়ের হার কম হইলে, যেমন যদি কম হয় তাহলে তো সেটা ভালো না। মনে রাখবেন, গড় আয়ের হার বেশি হইলে ভালো, আন্ত আয়ের হার বেশি হইলে ভালো, নিট বর্তমান মূল্য ধনাত্মক হইলে ভালো, মোট নগদ আন্তঃপ্রবাহ বিনিয়োগের চেয়ে কম হয়, নগদ আন্তঃপ্রবাহ বিনিয়োগের চেয়ে কম হইলে তা ক্ষতি হবে। আপনাদের একটু বলে দিচ্ছি, একটু খেয়াল রাখেন এটা। হ্যাঁ, সিদ্ধান্ত, প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত, আইআরআর, এআরআর, এগুলো যদি আপনার মূলধন ব্যয় থেকে বেশি হয়, মূলধন ব্যয় থেকে বেশি হইলে ভালো, এগুলো যদি মূলধন ব্যয় থেকে বেশি হয় তাহলে ভালো। আচ্ছা, এনপিভি ধনাত্মক হইলে ভালো, পিভিপি কম হলে ভালো। বাস, আইআরআর মূলধন ব্যয় থেকে বেশি হইলে ভালো, এনপিভি ধনাত্মক হইলে ভালো, পিভিপি কম হইলে ভালো। আর প্রফিট ইন্ডেক্স, এটা যদি আমাদের একের থেকে বড় হয় তাহলে ভালো, প্রফিট ইন্ডেক্স একের থেকে বড় হইলে ভালো। আইআরআর মূলধন ব্যয় থেকে বেশি হইলে ভালো, ধনাত্মক হইলে ভালো এনপিভি, পিভিপি কম হইলে ভালো, প্রফিট ইন্ডেক্স একের বেশি হইলে ভালো। এটা আসার সম্ভাবনা 99%। অনেকগুলো বোর্ডে এটা আসবে, এটা ক্লিয়ার করে নেন। অনেকগুলো বোর্ডে এটা আসবে। ঠিক আছে, একসাথে অনেকগুলো বিষয় দেখাই দিলাম যেন এটা ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর আসেন, অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য কি? আমরা জানি সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এই অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য লভ্যাংশ নির্দিষ্ট, 8% বললে 8% পায়। রূপান্তর যোগ্যতা, একটা নির্দিষ্ট সময় পরে সাধারণ শেয়ারে সেটা রূপান্তর করা যাবে। ব্যবস্থাপনায় অংশগ্রহণ, না, তারা ভোট দিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না, তাদের এই ক্ষমতা নাই। তাহলে উত্তর হবে কি, ক 1 আর 2। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ স্থির, রূপান্তর যোগ্যতা আছে, কিন্তু এটা কি হবে না, আমাদের ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে না। তারপর আসে, সাধারণ শেয়ার হোল্ডারকে কি বলা হয়? যারা সাধারণ শেয়ার হোল্ডার, আমরা জানি অগ্রাধিকার আগে লভ্যাংশ পায়, প্রথম দাবিদার না, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ না, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আলাদা কর্মচারী থাকে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ আরো অনেকের সাথে থাকে,
তবে এটা আমাদের ওহো এ তো শেষ দাবিদার হবে, তাই না? এটা হবে উত্তর কি? শেষ দাবিদার। তারা হচ্ছে শেষ দাবিদার। সাধারণত শেষ দাবিদার কি হবে? এটা শেষ দাবিদার। উত্তরটা এখানে প্রথম দাবিদারটা হওয়া উচিত না, শেষ দাবিদার হবে, শেষ দাবিদার। ওকে, ঠিক আছে, সর্বশেষ দাবিদার। এটা প্রথম হবে না, এখানে এখানে শেষ শেষ হবে। ক্লিয়ার? এটা একটু ইয়ে করে নেন। ওকে, ওকে, আচ্ছা তারপর আসেন, এটা হচ্ছে প্রথম না, এটা কি হবে? এটা হবে শেষ। আমি এটা কারেকশন করে নিব না জীবন আপনাকে পিডিএফ করার সময়, হ্যাঁ? আচ্ছা, তারপরটা দেখেন, পোর্টফোলিও তত্ত্ব কে প্রবর্তন করেন? পোর্টফোলিও তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোর্টফোলিও তত্ত্ব যেটা হচ্ছে আপনি সম্পত্তি এক জায়গায় বিনিয়োগ না করে সকল সম্পদ একাধিক খাতে বিনিয়োগ করবেন। এটার উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা, এবং এইটা 1952 সালে এই হ্যারি মার্কুইস 1952 সালে এই তত্ত্বটা প্রবর্তন করেন। মুখস্থ করেন, এটা মুখস্থ করেন। পোর্টফোলিও তত্ত্বকে প্রবর্তন করেন হ্যারি মার্কুইস। কত সালে? 1952 সালে। এটার উদ্দেশ্য কি? ঝুঁকি হ্রাস করা। এটা কি? একাধিক প্রকল্পে বিনিয়োগ করা। যেভাবেই আসুক যেন আপনি দিতে পারেন, একটু ঘুরে পেঁচে আসলে যেন দিতে পারেন, ঠিক আছে? এটা সকল অধ্যায়ের এমসিকিউ ক্লাস। ওকে, আচ্ছা এরপরে দেখেন হচ্ছে তারপরেরটা, নিচের কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ অর্থসংস্থানের উৎস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে রাখেন। অভ্যন্তরীণ অর্থায়নের সংস্থানের উৎস কি কি? সংরক্ষিত মুনাফা, প্রতিষ্ঠানের ভিতরের সাথে সম্পর্কিত, সংরক্ষিত তহবিল, অবন্টিত মুনাফা, এবং সঞ্চিত তহবিল। যেভাবে বলুক না কেন এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ, হ্যাঁ? আর বাহ্যিক কোনগুলো? এই যে বাণিজ্যিক ব্যাংক বাহ্যিক, বীমা প্রতিষ্ঠান বাহ্যিক, বিশ্বায়িত ব্যাংক বাহ্যিক। এটা মুখস্থ করেন, এটা লাগবে, এটা আসার চান্স অনেক বেশি, হ্যাঁ? এটা গুরুত্বপূর্ণ। 24-এর উত্তর কি হবে? 24-এর উত্তর হবে সি, সাধারণ সঞ্চিত তহবিল। উত্তরটা মিলিয়ে দেখেন কার সাথে মিল হয়েছে। তারপর আসেন, যে হারে এনপিভি শূন্য হয় তাকে কি বলে? ধরেন আইআরআর এর মান বেড়েছে 12%, ধরেন আইআরআর এর মান বেড়েছে 16%, ধরেন আইআরআর এর মান বেড়েছে 20%, যাই আসুক ওই 12% দিয়ে এনপিভি করতে গেলে দেখবেন কি উত্তর আসে শূন্য। ওই 16% দিয়ে এনপিভি করতে গেলে উত্তর আসবে শূন্য। ওই 20% দিয়ে এনপিভি করতে গেলে উত্তর আসবে শূন্য। তার মানে যে হারে এনপিভি শূন্য হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আন্ত আয় হার। এটা আপনার অঙ্ক দিয়ে কনফিউজ করতে পারে, কিন্তু এটা উত্তর এটাই, যে হারে এনপিভি শূন্য হয়, 12% আইআরআর এনপিভি শূন্য, 16% আইআরআর এনপিভি শূন্য। এটা ক্লিয়ার করে নেন। মানে আন্ত আয় হার এর যে রেট ওইটা দিয়ে এনপিভি নির্ণয় করবেন, শূন্য আসবে। তারপর আসেন, মূলধন বাজেটিং এর কোন পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের উপার্জন হার নামেও অভিহিত করা হয়? উপার্জন হার আমরা জানি
মূলধন বাজেটিং এর উপার্জন হার, অর্থাৎ গড় মুনাফার হার, এটাকে বলা হয় গড় মুনাফার হার। এটা ARR, গড় আয়ের হার। আন্ত আয় হার, বিনিয়োগের আয়ের হার, মূলধন ফেরতকাল না, এটা হচ্ছে উপার্জন হার, হচ্ছে গড় আয়ের হার। আমরা অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানে উপার্জন হার নামেও এটাকে বলে থাকি, অভিহিত করে থাকি। আচ্ছা, সহজ ছিল, এটা কঠিন ছিল না। সময় ও সুদের হারের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক কি রকম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি বলে রাখি, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এন, তারপর হচ্ছে এম সময়, এম সুদের হার, এন, এগুলোর সাথে আপনার প্রেজেন্ট ভ্যালুর পিবির ঋণাত্মক সম্পর্ক, এগুলোর সাথে এফবির ধনাত্মক সম্পর্ক, এটা মুখস্থ রাখেন। তার মানে এই এন যদি বাড়ে এফবি বাড়বে, এম বাড়লে এফবি বাড়বে, আই বাড়লে এফবি বাড়বে, আর এগুলো বাড়লে পিবি কমবে। এগুলো হচ্ছে উল্টা, এগুলোর সাথে এটার উল্টা সম্পর্ক, এটার সাথে এগুলোর ধনাত্মক সম্পর্ক। এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করতে হবে। সময়, চক্রবৃদ্ধি সংখ্যা, সুদের হার, তার সাথে পিবির ধনাত্মক ঋণাত্মক সম্পর্ক। তার মানে এগুলো যদি বাড়ে পিবি কমবে, আর ফিউচার ভ্যালুর সাথে এগুলো যদি বাড়ে ফিউচার ভ্যালু বাড়বে। তাহলে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক কিরকম? ধনাত্মক। বর্তমান মূল্য সম্পর্ক কিরকম? ঋণাত্মক। এটা ইম্পর্টেন্ট, এটা আসলে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেক কিছু শিখতে পারছেন একসাথে, দেখেন। আচ্ছা, এরপরে আসি আমরা একটি ফার্মের মূল লক্ষ্য কি। আমরা আগেই বলছি প্রত্যেকটা ফার্মের স্বল্পমেয়াদী লক্ষ্য মুনাফা সর্বাধিকরণ হলেও তাদের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। এটা আধুনিক ধারণা। কেন এটা আধুনিক ধারণা? এবং এটা সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি এগুলো বিবেচনা করে। সম্পদ সর্বাধিকরণ, সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি বিবেচনা করে। এই জন্য ফার্মের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। ওকে, তারপরে আসি অর্থের ভবিষ্যৎ মূল্যের অপর নাম কি? এই যে ফিউচার ভ্যালু, তার আরেকটা নাম কি বলেন? ফিউচার ভ্যালুর অপর নাম কি? দেখি কারা বলতে পারেন। ফিউচার ভ্যালুর অপর নাম কি? শোনেন, বার্তাকৃত মানে হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়। বার্তাকৃত বর্তমান মূল্য তার সাথে সম্পর্কিত। আর চক্রবৃদ্ধিকরণ ভবিষ্যৎ মূল্যের সাথে সম্পর্কিত। ভবিষ্যৎ মূল্য মনে রাখার টেকনিক হচ্ছে বতে বার্তা, বতে বর্তমান, এটা অন্তত মনে রাখেন। আচ্ছা, আর চক্রবৃদ্ধিকরণ হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সাথে সম্পর্কিত। তাহলে এই ভবিষ্যৎ মূল্য মানে কি? একটা নির্দিষ্ট সময়ের শেষে যে মূল্য পাওয়া যায়, তাই না? নির্দিষ্ট সময়ের শেষে যে মূল্য পাওয়া যায়, তার মানে সেটা প্রান্তিক মূল্যের সাথে সম্পর্কিত। প্রান্তিক মূল্য একই কথা, ভবিষ্যৎ মূল্য আর প্রান্তিক মূল্য একই জিনিস, ঠিক আছে? তাহলে ভবিষ্যৎ মূল্যের অপর নাম প্রান্তিক মূল্য। প্রান্তিক মূল্যকে বলা হয় চক্রবৃদ্ধিকরণের বিষয়টা। বার্তাকৃত মূল্য বর্তমান মূল্য, বার্তাকৃত কি করা হয়? ভাগ করা হয়, ঠিক আছে? 29 কি হবে? ডি। অনেকেই দেখি ভুল করছেন। তারপর আসেন 30টার পরে আমরা একটু দেখবো কার কয়টা হয়েছে। বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে থাকে, মানে আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারবো। শোনেন, বিনিয়োগকারীরা বাজার ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারে না, অপরিহার্য ঝুঁকি করতে পারে না, ফটকা ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারে না। ফটকা ঝুঁকি হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগের ঝুঁকি, শেয়ার বাজার বিনিয়োগ। ফটকা ঝুঁকি বলে যেখানে লাভ হওয়ার সম্ভাবনাও আছে আবার ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে, এটা হচ্ছে ফটকা ঝুঁকি। আচ্ছা, তাহলে বিনিয়োগকারী নিয়ন্ত্রণে থাকে হচ্ছে আর্থিক ঝুঁকি। কেন? আমি ঋণ নিব না, তাহলে আমার কোনো বিনিয়োগ, ঋণ না নিলে
কোনো প্রকার আর্থিক ঝুঁকি থাকবে না, ঋণ না নিলেই হইল। ক্লিয়ার? ওকে, তাহলে এবার বলেন এই 30টার মধ্যে কার কয়টা ভুল হয়েছে, তারপরে আমরা পরে 30টা করাবো। এই 30টার মধ্যে কার কয়টা ভুল হয়েছে দেখেন তো একটু। 29টা হয়েছে, মেহেদি হাসান সাকিব, মাশাআল্লাহ, তো খুবই ভালো স্টুডেন্ট। বাকিদের কি হবে? এই হুমায়রা হোসেন, তারও নাকি 29টা হয়েছে, মাশাআল্লাহ। ইলিয়াস উদ্দিন বিজয় 29টা। আচ্ছা, বাকিদের কি খবর? সবাই কি 29টাই হয়েছে? বন্যা 27টা, ইলমার 29টা, রুমি 29টা, আবির 25টা, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। আসলে এগুলো প্র্যাকটিস করলে পারবেন, তাই না? আমার ভুল হয় নাই। গোবিন্দ, আচ্ছা, মিম 29টা, নাফিজুল 28টা, শ্রাবণী রয় 20টা, আরো ভালো করতে হবে, ঠিক আছে, আর একটু ভালো করতে হবে। 6টা ভুল হয়েছে মোহাম্মদ রাহাত, যেমন আরিফ 29টা, 4টা ভুল নয়নের, মেহরাবের 25টা হয়েছে, আরিফ 29টা, আফরা 28টা, হারিয়া 28টা, শিহাব 21টা, কম হয়ে গেছে শিহাবের অনেক। আচ্ছা, সবগুলোই হয়েছে কার? রাহান হাসান, আচ্ছা আচ্ছা, রোহান, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা দেখি পরেরটা। আব্দুল্লাহর 6টা ভুল হয়েছে। এরপরে দেখি এখন 6টা ভুল কয়টা ভুল হয়। নাদিয়ার 25টা, 2টা ভুল হয়েছে হারিয়া, আচ্ছা ঠিক আছে। এবার আসেন ম্যাথ। আবির লিমিটেডের বিটার মান 2, ঝুঁকিমুক্ত আয়ের হার, ঝুঁকিমুক্ত তার মানে হচ্ছে আরএফ, রিস্ক ফ্রি, আয়ের হার 6%, বাজার ঝুঁকি প্রিমিয়াম 10, বাজার ঝুঁকি প্রিমিয়াম 10। আচ্ছা, তাহলে প্রয়োজনীয় আয়ের হারের সূত্র কি? সিএপিএম, আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ, আর এম মাইনাস আর এফ, রিস্ক ফ্রি, গুণ বিটা। তো আর এফ এর মান কত? রিস্ক ফ্রি, রিস্ক ফ্রি দেওয়া আছে 6%, প্লাস আর এম মাইনাস আর এফ, গুণ বিটার মান কত? 2। ওকে ওকে, এইটা কি জিনিস? এই যে আর এম মাইনাস আর এফ, এইটা হচ্ছে বাজার ঝুঁকি প্রিমিয়াম, 10% দেওয়াই আছে। আর এফ মাইনাস আর এফ কি? বাজার ঝুঁকি প্রিমিয়াম, যেটা দেওয়া আছে অলরেডি। তা করে দেখেন কত আসে। ওকে, 10 গুণ 2, 10 দুগুণে 20, 10 দুগুণে 20 আর 6, 26%। আপনারা অনেকেই এইটা দ্বারা বুঝবেন না যে বাজার ঝুঁকি প্রিমিয়াম কি জিনিস। আর এম মাইনাস আর এফ বাজার ঝুঁকি প্রিমিয়াম, আর এম মাইনাস আর এফ গুণ বিটা, এই পুরোটা হচ্ছে ঝুঁকি অধিহার। আর আর এম মাইনাস আর এফ বাজার ঝুঁকি প্রিমিয়াম। অনেকেই বাজার ঝুঁকি প্রিমিয়াম আর ঝুঁকি অধিহার এটা বুঝেন না। উত্তর হবে কত? 26। প্রয়োজনে আরেকবার বুঝাই দিচ্ছি। আর এম মাইনাস আর এফ বাজার ঝুঁকি প্রিমিয়াম, আর শুধু ঝুঁকি প্রিমিয়াম, সেটা হচ্ছে আর এম মাইনাস আর এফ, আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। এইটা পার্থক্যটা এটা। ওকে, দেখি কারা কারা বুঝতে পেরেছেন, কারা কারা এটা বুঝতে পেরেছেন একটু বলেন। সবারই ভুল, সবারই ভুল হয়েছে না? আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা দেখি। আচ্ছা, পরেরটা দেখেন, এটা দেখেন, একটি প্রকল্প গ্রহণযোগ্য হবে কখন? একটা প্রকল্প লাভজনক, গ্রহণযোগ্য মানে হচ্ছে লাভজনক। গড় আয়ের হার মূলধন ব্যয়ের কম হলে, নিট বর্তমান মূল্য ধনাত্মক হলে, আমরা জানি গড় আয়ের হার কম হইলে মানে এআরআর কম হইলে ভালো না, নেট বর্তমান মূল্য ধনাত্মক হইলে ভালো, মূলধন ব্যয় আন্তঃহারের থেকে বেশি হলে না, তাইলেও ভালো না, পেব্যাক সময় মেয়াদ অপেক্ষা বেশি হলে না, বেশি হলে ভালো না।
একটু আগে আমরা বুঝাই দিছিলাম এনপিভি ধনাত্মক হলে ভালো, এনপিভি পজিটিভ মানে 0 থেকে বেশি হলে ভালো। তাই উত্তর কি হবে? উত্তর হবে খ। এটা দেখেন, কোন সম্পত্তির অর্থনৈতিক জীবনকাল শেষে যে মূল্য অবশিষ্ট থাকে তাকে কি বলে? হিসাব অ্যাকাউন্টিং এ পড়ছেন না? বলেন, অ্যাকাউন্টিং এ পড়ছেন অবচয় অঙ্কে। দেখি কে বলতে পারেন এটা কি হবে এটার উত্তর, দেখি। এর উত্তর কি হবে? ওকে, আচ্ছা। তারপরে হ্যাঁ, এটা জানি জীবনকাল শেষে যে মূল্য পাওয়া যায় ভগ্নাবশেষ মূল্য, এ তো অনেকেই করছেন, অবশিষ্ট যে মূল্য থাকে শেষে, শেষে ভগ্নাবশেষ মূল্য। আচ্ছা, তারপরে আসি এরপরে আসেন একক নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্য বৃদ্ধি পাবে কখন? প্রেজেন্ট ভ্যালু। পিবি কখন বাড়বে? আচ্ছা, চক্রবৃদ্ধি সংখ্যা বাড়লে এম এর সংখ্যা বাড়লে পিবি কমবে, উল্টা। সুদের হার কমে গেলে, শোনেন, বর্তমান মূল্য বৃদ্ধি পাবে যদি সুদের হার কমে যায়, আই। সময় বৃদ্ধি পেলে এন। শোনেন, এগুলোর সাথে বর্তমান মূল্যের ঋণাত্মক সম্পর্ক। আবারও বলছি, প্রেজেন্ট ভ্যালুর সাথে এম, আই, এন ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। এগুলো যদি বাড়ে বর্তমান মূল্য কমবে। এই যেটা বাড়ছে না, তাহলে বর্তমান মূল্য কমবে। এই যেটা বাড়ছে না, বর্তমান মূল্য কমবে। কিন্তু এটা কমে গেছে, তাহলে বর্তমান মূল্য বাড়বে। সুদের হার কমলে বর্তমান মূল্য বাড়ে। তারপরে চক্রবৃদ্ধির সংখ্যা কমলে বর্তমান মূল্য বাড়ে। তারপরে আপনার সময়ের পরিমাণ কমলে বর্তমান মূল্য বাড়ে। উল্টা সম্পর্ক, এটা হচ্ছে আমাদের উল্টা সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, নিচের কোন সিকিউরিটির ক্ষেত্রে মূলধনী লাভের হার অধিক? এটা অঙ্কে করার মাধ্যমে বের করবেন। মূলধনী লাভের হার সূত্র হচ্ছে P1 মাইনাস P0 ইন্টু P0 ইন্টু 100। এটা দেখি কত আসে, একটা একটা করে দেখি। 200, 260, দেখি 60 ভাগ 200 ইন্টু 100, 30%। দেখি 100, 130, তা 30 ভাগ 100, এটাও 30%। 60 আর 90, তাহলে 30 ভাগ 60 গুণ 100, এটা 50% আসে। 40, 55, তাহলে 50টা 15 টাকা লাভ, 15 ভাগ 40, 37.5%। সূত্র হচ্ছে কি, এটা এগুলো হচ্ছে দেখেন আমার, এগুলো হচ্ছে P0, এটা 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 এটা, আর এগুলো হচ্ছে P1, এটা 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 এটা। বিক্রয় মূল্য হচ্ছে P1, ক্রয় মূল্য হচ্ছে P0। তো এই অনুযায়ী দেখতেছি সবচেয়ে ভালো লাভ বেশি আমার এটাই। 60 টাকা ক্রয় করে বিক্রয় মূল্য 90 টাকা, 50% লাভ। তারপর আসেন, বন্ডের মাধ্যমে অর্থায়ন করলে কোম্পানি কি প্রদান করতে হবে? বন্ড, ঋণপত্র, ডিবেঞ্চার, এই সকল বিষয়ের সাথে সম্পর্কিত হচ্ছে আপনার ঋণ। ঋণ নিলে কি করতে হয়? সুদ। আর লভ্যাংশ পাবেন শেয়ারের মাধ্যমে। শেয়ার কিনলে পাওয়া যায় লভ্যাংশ, আর ঋণের জন্য পাওয়া যায় সুদ, ব্যবসার জন্য পাওয়া যায় মুনাফা। এটা ক্লিয়ার কিনা দেখেন, যে বন্ডের মাধ্যমে বা ঋণপত্রের বা ডিবেঞ্চারের মাধ্যমে সুদ পাওয়া যাবে। বুঝতে পারছেন? বন্ডের মাধ্যমে কি পাওয়া যায়? সুদ পাওয়া যায়। সঠিকভাবে উত্তর করার চেষ্টা করেন। ওকে, ভেরি গুড। তারপর আসেন, ব্রিজ লোন কি? এটা একটা স্বল্প সময়ের জন্য করা হয়, স্বল্প মেয়াদী একটা ঋণ। ধরেন আপনার একটা ফ্ল্যাট বিক্রি করবেন, অল্প টাকা লাগবে। এক্ষেত্রে আপনি কি করলেন, যে টাকাটা খুব দরকার আপনার, ইমার্জেন্সি, এখনো বিক্রি করতে পারেন নাই, আরেকজন থেকে অল্প সময়ের জন্য একটা ঋণ আনলেন।
এই যে স্বল্প সময়ের জন্য একটা ঋণ আনা, অন্তর্বর্তীকালীন স্বল্পমেয়াদী ঋণ, এটাকে বলা হয় মূলত ব্রিজ লোন। অন্তর্বর্তীকালীন স্বল্পমেয়াদী ঋণের দলিল এটা। আর দীর্ঘমেয়াদী ঋণ না, বন্ধক ঋণ, বীজতলী ঋণ তাও না, স্বল্পমেয়াদী ঋণের দলিল। যদিও আপনাদের এই অধ্যায়টা ছিল না, যে পঞ্চম অধ্যায়টা স্বল্পমেয়াদী অর্থায়নের। এটা দেখেন, বন্ডের অন্তর্নিহিত মূল্যের সাথে কি সম্পর্ক? অন্তর্নিহিত মানে বর্তমান মূল্য, তার সাথে সম্পর্ক কিসের? কত মেয়াদ, কেডি কত, মেয়াদপূর্তির মূল্য, ম্যাচিউর ভ্যালু। তাহলে আমরা জানি কি, বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে তো এটাও লাগবে, বাটার হারও লাগে, মেয়াদপূর্তিতে মূল্যও লাগে, সবই লাগবে। কারণ আমাদের তো সূত্র আছে, এন, এমবি, এন সবই লাগবে। যেমন একটা নর্মাল দেখাই, যে আপনি এমবি ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন, সবই তো লাগে একটা নর্মাল জিরো কুপন বন্ডের সূত্র নির্ণয় করার জন্য, সব লাগবে। এটা দেখেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত অতিরিক্ত আয়, ধরেন ব্যাংকে রাখলে পাবেন 5%, একটা ব্যবসায় বিনিয়োগ করলে পাবেন 15%, তাহলে অতিরিক্ত কত পাইতেছেন? অতিরিক্ত পাইতেছি আমরা 10%। কেন? ঝুঁকি নিতেছে, এটা ঝুঁকি মুক্ত, রিস্ক ফ্রি, এটা রিস্ক যুক্ত, তাহলে এটা 10% কি পাইতেছে আমি? ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত অতিরিক্ত আয়কে বলা হয় ঝুঁকি প্রিমিয়াম। কি বলা হয়? ঝুঁকি প্রিমিয়াম। এটা ক্লিয়ার কিনা জানান? ঝুঁকি প্রিমিয়াম কি বলে? এক্সট্রা অতিরিক্ত আয় যেটা আমরা পেয়ে থাকি অতিরিক্ত রিস্ক নেওয়ার কারণে। যত বেশি রিস্ক তত বেশি মুনাফার প্রত্যাশা। এটা হচ্ছে ঝুঁকির সাথে মুনাফার ধনাত্মক সম্পর্ক প্রকাশ করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওকে। তারপর এরপর আসি, নির্দিষ্ট সময় পরে বা পূর্বে ধারক কোন বন্ড পরিশোধের জন্য কোম্পানিকে অনুরোধ করতে জানাতে পারে যে স্যার 2 মাস পরে বা 2 বছর পরে স্যার আমার বন্ডটা কিনে নেন, আমি বিক্রি করে দিতে চাই, আমি আমার বন্ডটা রাখবো না। এরকম একটা অধিকার থাকে, বিনিয়োগকারীর কাছে অধিকারটা থাকে। সেটা হচ্ছে আমাদের কোন বন্ডে বলেন তো? মর্টগেজ বন্ড না, এটা স্থায়ী সম্পত্তি বন্ধক রাখা হয়। স্থায়ী সম্পদ বন্ধক রাখা হয় মর্টগেজ বন্ডে। কুপন বন্ড, কুপন সুদ পাওয়া যায়। পরিশোধযোগ্য বন্ড একটা মেয়াদ শেষে এই পরিশোধ করতে পারবে, এটা পরিশোধ করে দিবে, মেয়াদ থাকে একটা। আর পুট বন্ড এটা একটা অধিকার থাকে, যখন তখন বিক্রি করার একটা অধিকার থাকে, অধিকার থাকে একটা অধিকার, আপনি বিক্রি করে দিতে পারবেন। এটা এটা হচ্ছে পুট বন্ড। এ কোন ধরনের বন্ড? কোন বন্ডে পরিশোধের জন্য আমাদের কোম্পানিকে অনুরোধ জানাতে পারে? সেটা হচ্ছে পুট বন্ড। ঠিক আছে, এরপর আসেন, প্রকল্প মূল্যায়নের সর্বাধিক গ্রহণযোগ্য পদ্ধতি কোনটা? প্রকল্প মূল্যায়নের সর্বাধিক গ্রহণযোগ্য পদ্ধতি কোনটা প্রকল্প মূল্যায়নের? আচ্ছা, আমরা জানি এনপিভি বলছিলাম কি, এটা বেস্ট, সবচেয়ে বেস্ট হচ্ছে এনপিভি। আইআরআর, এনপিভি এবং পিআই বাট্টাকৃত, এআরআর, পিভিপি সনাতন। ঠিক আছে, এআরআর এবং পিভিপি কি? সনাতন। নির্দিষ্ট আয়, যারা প্রত্যাশা করে নির্দিষ্ট, কোন ঝুঁকি নিতে চায় না, রিস্ক নিতে চায় না, তাদের জন্য কোন বিনিয়োগ করা উচিত? কোনটিতে? যারা নির্দিষ্ট পরিমাণ আয় প্রত্যাশা করে। সাধারণ শেয়ার থেকে লভ্যাংশের হার অনির্দিষ্ট, অগ্রাধিকার শেয়ার নির্দিষ্ট, কুপন বন্ড নির্দিষ্ট। তাহলে এটা বাদ যাবে, উত্তর হবে 2 ও 3। ক্লিয়ার? উত্তর কত হবে? 2 আর 3।
আচ্ছা, এরপরে আসি আমরা নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বনিম্ন, মানে কম খরচে অর্থায়ন করতে পারবেন? অগ্রাধিকার শেয়ার, বন্ড, সংরক্ষিত মুনাফা, সাধারণ শেয়ার। ওকে, এটার একটা অগ্রাধিকার শেয়ার কিনলে লভ্যাংশ দেওয়া লাগবে। সংরক্ষিত মুনাফা, এটা একটা কর আছে এবং এটার সুযোগ ব্যয় আছে। সাধারণ শেয়ার, লভ্যাংশ দেওয়া লাগে, খরচ আছে। আর সবচেয়ে কম খরচ বন্ডে। বলবেন স্যার কেন? কারণ কর সুবিধা পাওয়া যায়, এই কারণে। এই বন্ডের সুদ কর কর সুবিধা বিদ্যমান, এই কারণে বন্ড থেকে সংগ্রহ করলে মূলধন সর্বনিম্ন খরচ হয়, তবে বেশি পরিমাণ গ্রহণ করা উচিত না, তাহলে আবার আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়ে যাবে বেশি। ঠিক আছে, ওকে। তাহলে 43-এ কত হবে? বন্ড। তারপর আসেন, অর্থায়নের বিবেচ্য বিষয় কি? অর্থের পরিমাণ নির্ণয়, অর্থের উৎস নির্ণয়, অর্থ সংগ্রহ ও সঠিক বর্ধন। অর্থায়ন হচ্ছে আমাদের অর্থায়নের প্রথম কাজ। কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবেন, কি পরিমাণ অর্থ সংগ্রহ করবেন, এগুলো কোথায় কোথায় ব্যবহার করবেন, সবকিছুই অর্থায়নের বিবেচ্য বিষয়। এক কথায় অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ করা বোঝায়। আর বিস্তরভাবে অর্থের পরিমাণ নির্ণয়, উৎস নির্ধারণ, অর্থ সংগ্রহ, সঠিক ব্যবহার সবকিছুকে প্রকাশ করে। এটা ভালো, মানে মাঝে মধ্যে এটা আসে, এই প্রশ্নটা মাঝে মধ্যেই আসে। চিরস্থায়ী বৃত্তিতে অনির্দিষ্ট থাকে। ধরেন যেই বৃত্তিটা চিরস্থায়ী, এটার কোনো কি থাকে না, অর্থ প্রবাহের পরিমাণ থাকে, অর্থ প্রবাহের সময় ব্যবধান, হ্যাঁ এক একটা আমাদের সময়ের ব্যবধান থাকে, যে 1 বছর পর পর বা 6 মাস পর পর পাবে। অর্থ প্রবাহের সর্বশেষ সময়সীমা এন, এটা থাকে না। সুদের হার তাও থাকে। সুতরাং অনির্দিষ্ট থাকে কি? সময়। কি শেষ সময়টা থাকে না, এন কত বলা থাকে না, চিরস্থায়ী। আচ্ছা, এরপর আসেন, বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য কখন সমান হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। কখন ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু হবে? যখন সময় শূন্য হবে বা সুদের হার শূন্য হবে। এটা মুখস্থ করেন। সময় শূন্য, সুদের হার শূন্য, তাহলে উত্তর আছে কোনটা? এই যে মেয়াদকাল শূন্য হলে। এই দুইটা খেয়াল দেখেন, এই দুটা মুখস্থ করেন। সময় 30 সেকেন্ড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ওকে। এরপর আসেন, কাঁচামালের মূল্যের হ্রাস বৃদ্ধি। তারপর হচ্ছে কাঁচামাল। এরপর হচ্ছে আপনার বেতন দিতে পারছেন না, শ্রমিকদের বেতন বা মজুরি, গুদামের ভাড়া, মানে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় মেটানোর অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়? আর্থিক ঝুঁকি, ঋণ নিলে, বাজার ঝুঁকি, সরকারের অবস্থার পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, তারল্য ঝুঁকি, দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারা। এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। এটা ব্যবসায়িক ঝুঁকি, এটা সবার থাকবে, এটা সবারই থাকবে।
আচ্ছা, তারপর ক্লিয়ার এটা? হ্যাঁ, ব্যবসায়ী ঝুঁকি। তারপর আসেন, সিএপিএম মডেল দ্বারা নিচের কোনটির ব্যয় নির্ধারণ করা হয়? সিএপিএম এটা হচ্ছে একটা অনুমান, এটা হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় নির্ধারণ করা হয়। একটু আগে দেখাইছিলাম না, এই যে এটা ইনটু বিটা, এটা দ্বারা। ঠিক আছে, সিএপিএম মডেল দ্বারা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করা হয়। তারপর আসেন, অধিক তারল্য হাতে রাখলে ব্যবসায় কি ঘটে? তারল্য, মুনাফা। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত। বিপরীত, তারল্য বেশি রাখবেন, মুনাফা কম হবে। ঠিক আছে, উল্টা সম্পর্ক, এটা হচ্ছে বিপরীত। তাহলে অধিক তারল্য রাখছেন, মূলধন বৃদ্ধি পায়, মূলধন হ্রাস পায়, মুনাফা বৃদ্ধি পায়, মুনাফা হ্রাস পায়। কারণ যদি আপনি বেশি পরিমাণ নগদ তথ্য রেখা দেন, তাহলে বিনিয়োগ বেশি করতে পারবেন না, তাহলে আপনার মুনাফা তো হবে না। এই জন্য অধিক তারল্য হাতে রাখলে মুনাফা হ্রাস পায়। এদের মধ্যে সম্পর্ক বিপরীত বা ঋণাত্মক। এরপর আসেন, পোর্টফোলিও অন্তর্ভুক্ত সিকিউরিটি সংখ্যা বৃদ্ধি পেলে কোন ঝুঁকি হ্রাস পায়? যেন আগে আপনি ক খতে বিনিয়োগ করছিলেন, এখন তার পাশাপাশি গ ঘতেও বিনিয়োগ করছেন, তাহলে আপনার কি হবে? এটা আপনার ঝুঁকিটাকে হ্রাস করে দিবে। কোন ঝুঁকি? তারল্য ঝুঁকি না, তারল্য ঝুঁকিটা হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত যে দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারা, দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারা। আর্থিক ঝুঁকি কিসের সাথে সম্পর্কিত? কোথা থেকে? ঋণ নিলে। ঋণ নিলে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। আর ব্যবসায়িক যে ঝুঁকিটা, যেমন শ্রমিকদের আন্দোলন, ধর্মঘট, গুদাম ভাড়া, কাঁচামাল ক্রয় করতে পারছেন না, এগুলোর সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে এটার উত্তরটা কি হবে? এই আর্থিক ঝুঁকি হবে কেন? এটা হবে কোম্পানি ঝুঁকি। একটা একাধিক সিকিউরিটি বৃদ্ধি পেলে কোন ঝুঁকি? কোম্পানি ঝুঁকি। আর্থিক ঝুঁকি তো ঋণ নিলে, আর্থিক ঝুঁকি হচ্ছে ঋণ নিলে। তারল্য ঝুঁকি হচ্ছে দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারছেন না তাইলে। ব্যবসায়িক ঝুঁকি ব্যবসায়ের সাথে জড়িত, ভাড়া, বেতন, কাঁচামাল ক্রয় করতে পারছেন না, পরিচালন অক্ষমতা, এটা হচ্ছে পরিচালন অক্ষমতা। ঋণ, দ্রুত নগদে রূপান্তর। কোন অবস্থায় একটি বন্ড ক্রয় করা লাভজনক? আমরা জানি বন্ডের যদি এরকম হয়, বর্তমান মূল্য, বাজার মূল্য, বর্তমান মূল্য আসলো 300, বাজার মূল্য হচ্ছে 288, তাহলে লাভজনক। তাহলে লাভজনক, তার মানে বর্তমান মূল্য বেশি হইলে লাভজনক, বাজার মূল্য যদি কম হয় বর্তমান মূল্য বেশি হয় তাহলে লাভ। আর যদি বাজার মূল্যটা বেশি হয়ে যায় তাহলে ওই বন্ডে বিনিয়োগ করবেন না। তাহলে উত্তর হবে কি? এটা, বর্তমান মূল্য বেশি হইলে লাভজনক। ঠিক আছে, বর্তমান মূল্যটা বেশি হইলে লাভজনক হয়েছে। তারপর আসেন, ওয়াইটিসি এর পূর্ণরূপ কি? দেখি তো, আমরা জানি YIELD, ইল টু ম্যাচিউরিটি, এটা হচ্ছে আমাদের YTM এর সাথে সম্পর্কিত, যেটা হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার। আর মেয়াদের আগেই কল করা, মেয়াদের আগেই কল, সেটা হচ্ছে ওয়াইটিসি। ইয়ার টু কল্ড, ইয়ার টু ক্যালকুলেট, ইল্ড টু কল, ইল্ড টু কল। ঠিক আছে, ইল্ড টু কল, এটা হচ্ছে ইল্ড টু ম্যাচিউরিটি। বানানোটা সহজ ছিল। এরপর আসেন, অর্থের সময় পছন্দের কারণ। যদি আপনাকে বলা হয় আজকে আপনি 1 কোটি টাকা নেবেন নাকি 50 বছর পর 1 কোটি টাকা নেবেন, আপনি কোনটা নেবেন? আজকে 1 কোটি, 50 বছর পর 1 কোটি,
কোনটা নেবেন আপনি দেখি, এবং কেন নেবেন নিজে একটু বুঝা বলেন। কারণ আজকের 1 কোটি টাকাতে যা কিনতে পারবেন 50 বছর হতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এটা একটা কারণ। আপনি 50 বছর পরে বেঁচে থাকবেন কিনা অনিশ্চয়তা আছে। আবার আপনি আজকে 1 কোটি টাকা পাইলে সেটা বিনিয়োগের সুযোগ পাবেন। তাহলে সবগুলোই, সবাই প্রেজেন্ট ভ্যালু পছন্দ করে, তার কারণ এই সবগুলো। ক্লিয়ার? কেন? তার কারণ সবগুলো। সবাই আজকেই বর্তমান মূল্যটাকে প্রাধান্য দেয় এই সকল কারণে: মুদ্রাস্ফীতি, অনিশ্চয়তা, বিনিয়োগের সুযোগ, ভোগ ব্যয় বা ভোগ অগ্রাধিকার। মুনাফা সর্বাধিকরণের নির্দেশক কোনটি? যেটা হচ্ছে সনাতন ধারণা, যেটা 1950 এর দশকে ধারণা দিয়েছিল। মুনাফা সর্বাধিকরণ শেয়ার প্রতি আয়, আর শেয়ারের মূল্য বৃদ্ধি সম্পদ সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ। আর শেয়ার প্রতি আয়, শেয়ারের প্রতি আয় হচ্ছে মুনাফা সর্বাধিকরণ নির্দেশক। সর্বমেয়াদী মুনাফা চিন্তা করে এটা। অব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের প্রধান উৎস কি, উদ্দেশ্য কি এটা বলে। যেমন হচ্ছে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা। দেখে এটা কি হবে বলেন, 55 নম্বরটা কি হবে? অব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি? বুঝে বুঝে বলেন। 55। ওকে, হ্যাঁ, অব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন না ব্যবসা প্রতিষ্ঠানের, সুনাম অর্জন তাও করতে চায় না, ব্যবসা সম্প্রসারণ না, নিজ সম্প্রদায়ের কল্যাণ সাধন, নিজ সম্প্রদায়ের কল্যাণ সাধন। এটা হচ্ছে অব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য। আর তারা আয় করে কিভাবে? বিভিন্ন চাঁদার মাধ্যমে, বিভিন্ন দানের মাধ্যমে। স্টক স্প্লিট এর উদ্দেশ্য কি? এটা মানে হচ্ছে ধরেন আপনার শেয়ার ছিল আগে 10,000 শেয়ার, প্রত্যেকটার দাম ছিল 50 টাকা করে একটা শেয়ার। এখন করছেন কি, আপনি 10,000 শেয়ারকে 1 লক্ষ শেয়ার বানাইছেন। তবে আগে শেয়ার দাম ছিল 50 টাকা, এখন শেয়ার দাম করছেন মাত্র 5 টাকা করে, তাতে সবাই কিনতে পারবে। মানে শেয়ারের সংখ্যা বৃদ্ধি, মূলধন হ্রাস পায় না, মূলধন বৃদ্ধি পায় না, সেম থাকে, মূলধন সেম। শেয়ার সংখ্যা হ্রাস পায় না, শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়, বিনিয়োগ যোগ্যতা বৃদ্ধি পায়। শেয়ার সংখ্যা বৃদ্ধি, বিনিয়োগ যোগ্যতা বৃদ্ধি পায়। কারণ 50 টাকা অনেকে কিনতে পারবে না, 5 টাকা হলে সবাই কিনতে পারবে। দেখেন মূলধন সেম আছে, 10,000 গুণ 50 টাকা, এটা আসবে কত? 5 লক্ষ। আবার 1 লাখ গুণ 5 টাকা, এখানেও 5 লক্ষ। জাস্ট আমি করছি কি, আগে ছিল 10,000 শেয়ার, এখন সেটাকে 1 লক্ষ শেয়ারে আমি পরিমাণটা বাড়াইছি, কিন্তু মূলধন সেম। এটা হচ্ছে স্টক স্প্লিট এর উদ্দেশ্য শেয়ার সংখ্যা বৃদ্ধি করে বিনিয়োগ যোগ্যতা বৃদ্ধি করা। শেয়ার সংখ্যা হ্রাস করা হবে না, কিন্তু বৃদ্ধি করা। ওকে, প্রতি বছরের শুরুতে সমপরিমাণ অর্থ প্রদান করলে বা সত্য করলে তাকে কি বলা হয়? প্রদান বা এটা হয় না, করলে তাকে কি বলা হয়? শুরুতে, শুরুতে হচ্ছে অগ্রিম, আর শেষে বললে সাধারণ। তাই না? এটা আগে কালকে শিখাইছিলাম। শুরুতে বললে অগ্রিম, শেষে বললে সাধারণ। ক্লিয়ার? তাহলে স্যার বলবেন, স্যার বিলম্বিতটা কি জিনিস? বিলম্বিত হচ্ছে এরকম কয়েক বছর পরে শুরু হলে, যেমন 2025 সাল, ওকে, আমরা শুরু করব 2030 সাল থেকে 2031 সাল, 2032 সাল, এরকম। তাহলে এই যে আমি 5 বছর পরে শুরু করব, সেটা হচ্ছে বিলম্বিত। একটা নির্দিষ্ট সময় পরে শুরু হইলে বিলম্বিত। তাহলে এটা কি হবে? এই যে অগ্রিম, বুঝতে পারছেন তো? শুরুতে বললে অগ্রিম। ব্যাংকে 9,000 টাকা 9 বছরে দ্বিগুণ। বিধি 72 অনুসারে সুদের হার কত?
তাহলে দেখেন বিধি 72 অনুযায়ী সুদের হার আই 72 ডিভাইড বাই এন, কত বছরে দ্বিগুণ? 9 বছর, তাহলে 8%। ক্যালকুলেট করতে পারবেন তো এগুলো? এগুলো হচ্ছে অ্যাডমিশন পরীক্ষায় আসবে, এই সহজ অঙ্কগুলো অ্যাডমিশনে আসে। বিধি 72 এর দ্বিগুণ হবে এই সূত্র অনুপ্রয়োগ করে। আর যদি এন এর মান বের করেন তাহলে উপরে হচ্ছে 72, নিচে আই। 58 নম্বরটা পারবেন, সহজ, কিন্তু 58 নম্বরটা আমাদের ইজি ছিল, হ্যাঁ, বেশি কঠিন ছিল না, 58 নম্বরটা সহজ ছিল। এরপর আসেন, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কি? ম্যানেজমেন্টে পড়ছেন না? 12তম অধ্যায়, মানসম্মত পণ্য সরবরাহ, ক্রেতাদের প্রতি দায়িত্ব। পরিকল্পনা প্রণয়ন, এটা ব্যবসার সাথে সম্পর্কিত। নিয়মিত লভ্যাংশ প্রদান, বিনিয়োগকারীদের প্রতি আমার দায়িত্ব, বিনিয়োগ। তাহলে উত্তর হবে কি 1 আর 3, উত্তর হবে এই দুইটা। এতে কি হয়? সামাজিক দায়বদ্ধতা পালন করলে সুনাম বৃদ্ধি পায় এবং সম্পদ সর্বাধিকরণ অর্জন করা সম্ভব। ওকে, লাস্ট, অবন্টিত মুনাফা কোন ধরনের অর্থায়ন? আমরা জানি অবন্টিত মুনাফা না শুধু সংরক্ষিত তহবিল, সঞ্চিত তহবিল, এগুলো সব অভ্যন্তরীণ অর্থায়ন, ঠিক আছে। আর বাহ্যিক অর্থায়ন হচ্ছে ব্যাংক, এগুলো ব্যক্তিগত অর্থায়ন, ব্যক্তির সাথে অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন হচ্ছে বিভিন্ন ধরনের যে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে অর্থ সংগ্রহ করা, আর এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। ক্লিয়ার? এইবার বলেন 31 থেকে 60 কার কয়টা হয়েছে আমি দেখে নিই, তারপরে আমি পরের 30টা গেলেই শেষ হয়ে যাবে। 31 থেকে 60 কয়জনের ক্লিয়ার হয়েছে, বা কার কয়টা ভুল হয়েছে আমাকে বলবেন, সত্যি করে বলবেন, হ্যাঁ, কয়টা হয়েছে? এগুলো সবাই রিভিশনের উদ্দেশ্যে পড়েন, আর যেটা এক্সাম দেওয়া লাগবে একটু কষ্ট করে রিভিশন করেন, হ্যাঁ। ক্লাসের পর একটা এক্সাম নিব। ইস্তিয়াক 25টা হয়েছে, হুমায়রা 26টা হয়েছে, 3টা ভুল হয়েছে রোহান হাসান, শ্রাবণ 27টা, নিশা 23টা, বাহ 27টা তো ভালোই, কিন্তু 30টা একটু কম হয়ে যায়। পার্থ ভৌমিক 26টা, হ্যাঁ ভালো, মাশাআল্লাহ। নয়ন 28টা, আকিবার 6-7টা ভুল হয়ে গেছে, ইলমা 28টা। আচ্ছা, দেখি বাকিদের কি অবস্থা। আরিফ 28টা, ফাহিমা 29টা, স্বর্ণা, বন্যা 27টা, আরিফ মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। ওকে, সিআরআর এর পুনরূপ ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, রেশিও না রিকোয়ারমেন্ট, ওটা ব্যাংকিং পড়ার সময় দেখাবো না। 27টা রকম, তাজ কিয়াতুল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ খুবই ভালো। আচ্ছা, এই দেখি লাস্ট, শেষ শেষ কয়টা হয়ে 29টা হয়েছে কি ফাতেমা, আচ্ছা ফাতেমা জান্নাত মিম, রোহানের তো 4টা ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখি আরিফ হোসেনের বলতেছে 30টাই হয়েছে, সত্যি অসম্ভব দেখে মনে হচ্ছে। ওকে, লাস্ট 30টা দেখি, 61 থেকে 90 কার কয়টা ভুল হয়। ওকে, ঝুঁকি সৃষ্টি হয় কি থেকে? আমরা জানি অনিশ্চয়তার যে অংশটুকু টাকার অঙ্কে পরিমাপ করা যাবে সেটা ঝুঁকি, ঠিক আছে। অনিশ্চয়তার যে অংশটুকু টাকার অঙ্কে পরিমাপ করা যায়, অর্থাৎ অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি, ঠিক আছে। প্রত্যাশা মাইনাস প্রাপ্তি। ঝুঁকি পরিমাপের উৎকৃষ্ট পদ্ধতি কোনটা? বেস্ট। সম্ভাবনা বিন্যাস, আদর্শ বিচ্যুতি, গড়, ভেদাঙ্ক, তার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা? আপেক্ষিক পদ্ধতি। সেটা হচ্ছে সিবির মাধ্যমে। এনপিভি হচ্ছে তোমার আপনার, এনপিভি কি বেস্ট না মূলধনী বাজেটিং এর জন্য, আর বিভেদাঙ্ক হচ্ছে ঝুঁকির জন্য বেস্ট। বিভেদাঙ্ক হচ্ছে
মানে উপরে হচ্ছে আদর্শ বিচ্যুতি, নিচে গড়, এটা হচ্ছে আমাদের বিভেদাঙ্কের জন্য বেস্ট, বিভেদাঙ্ক। তারপর আসেন, মধুমতি কোম্পানির গত 3 বছরে আয়ের হার 12%, 14%, 16%, 12, 14, 16। প্রত্যাশিত আয়ের হার কত? তার মানে গড়, গড় কত আসবে? 12, 14, 16 ভাগ 3, 14% আসবে। ক্যালকুলেশন করে দেখেন, উত্তর আসবে। এটা হচ্ছে গড়। ক্লিয়ার? মেরাজ গাড়ি দেওয়া বি, না ঠিকই তো আছে, এত করে কোনো ভুল টুল পড়ানো হচ্ছে না, আর আপনারই ভুল হচ্ছে হয়তো বা। ওকে, মেয়াদ উল্লেখ থাকে না কোন বন্ডের? পরিশোধযোগ্য, অগ্রাধিকার, অপরিশোধ্য, পরিপক্ক। যেই বন্ডের কোনো মেয়াদ থাকে না, ইনফিনিটিভ, সেটা হচ্ছে অপরিশোধযোগ্য বন্ড। মেয়াদ থাকে না, চিরস্থায়ী, পারপেচুয়াল। পারপেচুয়াল, এই সব হচ্ছে আমাদের অপরিশোধযোগ্য বন্ডের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, চিরস্থায়ী বন্ডের আরেকটা নাম, এটা হচ্ছে চিরস্থায়ী বন্ডের আরেকটা নাম। ক্লিয়ার? ওকে, দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার কোনটি? দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার শোনেন, 1 বছরের কম স্বল্প মেয়াদী, 5 বছরের অধিক দীর্ঘমেয়াদী ধরা হয়। বাণিজ্যিক পত্র স্বল্প মেয়াদী হাতিয়ারের উৎস, স্টক দীর্ঘমেয়াদী, প্রত্যয়নপত্র স্বল্প, ব্যাংক ঋণ, ব্যবসায়িক ঋণ স্বল্প মেয়াদীর জন্য। শোনেন, দীর্ঘমেয়াদী গুলো কি আমি বলে দিচ্ছি, মুখস্থ করেন। ঋণপত্র বলো, সমস্যা নেই। অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, ডিবেঞ্চার, এগুলো এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড। আর বাণিজ্যিক পত্র, প্রত্যয়নপত্র, ব্যবসায়িক ঋণ স্বল্প মেয়াদী। ঠিক আছে? স্বল্প মেয়াদী। তাহলে স্টক কি জিনিস? স্টক হচ্ছে ওই শেয়ারের মতোই একটা বিষয়, যে এটা হচ্ছে ক্ষুদ্র অসমান শেয়ার, ক্ষুদ্র সমান অংশ। যেমন এই যে দেখেন, 10 টাকা, 10 টাকা, 10 টাকা, এগুলো হচ্ছে শেয়ার, সমান দাম। 9 টাকা, 10 টাকা, 15 টাকা, এগুলো হচ্ছে স্টক। ঠিক আছে? ওকে, প্রকল্পের শুরুতে যে নগদ প্রবাহ, বহিঃপ্রবাহ হয়, তাকে কি বলে? শুরুতে যে নগদ বহিঃপ্রবাহ হয়, যেমন একটা প্রকল্প, প্রকল্প নগদ প্রবাহ, প্রথম বছর 10,000 টাকা ব্যয়, পরে 2,000 টাকা আয়, 3,000 টাকা, 4,000 টাকা। ঠিক আছে? এরকম হয় না? বা বি একটা নগদ প্রবাহ, প্রথম বছর আপনার, এই যে প্রথম বছর, 0 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর। শুরুতে শুরুতে যে নগদ বহিঃপ্রবাহ হয়, ইনভেস্ট করতে হয় 5 লাখ, 10 লাখ ইনভেস্ট করে একটা সম্পদ কিনি, নগদ বহিঃপ্রবাহ। লাস্টে যেটা আমরা মাইনাস করি না, এনসিও, নিট ক্যাশ আউট, এনপিভি নির্ণয়ে, সেটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। বিনিয়োগ প্রবাহ, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। নিট ক্যাশ আউট, নিট ক্যাশ আউট। ঠিক আছে? তাহলে এটার উত্তর কি হবে? 66 নম্বরটা। 66 নম্বরটা হবে বিনিয়োগ নগদ প্রবাহ। ওকে, তারপরে আসেন, মূলধন বাজেটিং এর প্রথম ধাপ কোনটি? সবার প্রথম প্রকল্প প্রণয়ন, তারপরে হচ্ছে প্রকল্প প্রণয়ন করার পরে প্রকল্প মূল্যায়ন, কোনগুলো ভালো হয়, প্রকল্প নির্বাচন, প্রকল্প বাস্তবায়ন, লাস্টেরটা হচ্ছে প্রকল্প পুনঃমূল্যায়ন। এটা মুখস্থ করে নেন, বিশেষ করে প্রথম আর শেষটা। এটা
আর এটা মুখস্থ করেন, শুরু শেষ। মূলধন বাজেটিং এর প্রথম ধাপ। মূলধন বাজেটিং এর প্রথম ধাপ কি? প্রকল্প প্রণয়ন করবেন সবার আগে, আর সর্বশেষ ধাপ হচ্ছে প্রকল্প পুনর্মূল্যায়ন। মনে থাকবে আপনাদের এটা? ওকে, তারপর আসি নগদ টাকা ও নগদ সমতুল্য হাতে রাখার মূল উদ্দেশ্য কি? আপনি যে 10,000 টাকা রাখছেন ক্যাশ বাক্সে, কারণ কি? এর কারণ হচ্ছে তারল্য বজায় রাখা, যেন অসচ্ছলতার ঝুঁকি না হয়, অসচ্ছলতার ঝুঁকি এড়ানো। এরপর আসেন আয়ের পূর্বে ব্যয়ের পরিকল্পনা, মানে আগে ব্যয় পরে আয়। এটা কোন অর্থায়নে করা হয় দেখে আপনারা বলবেন? সরকারি, বেসরকারি, ব্যক্তিগত, পারিবারিক? কোন অর্থায়নে আগে ব্যয় নির্ধারণ করা হয় পরে আয় নির্ধারণ করা হয়? দেখে এটা কে কে বলতে পারেন? আচ্ছা, হ্যাঁ, এটা উত্তর হবে কি? আচ্ছা, তারপর উত্তর হবে এটা সরকারি, আগে ব্যয় নির্ধারণ করে পরে আয়। তারপর আসেন কোন চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য বেশি হবে? যত বেশি চক্রবৃদ্ধি হবে, যত বেশি চক্রবৃদ্ধি হয়, মানে এম এর মান যত বেশি হবে। পাক্ষিক 24, ত্রৈমাসিক 4 মাস পর পর, 3 মাস পর পর 4 বার, মাসিক 12 বার, ষান্মাসিক 2 বার, 6 মাস পর পর। যেটা সবার সমস্যা হবে এই জায়গায়, স্যার পাক্ষিক 24 কেন? পাক্ষিক হচ্ছে মাসে 2 বার, মানে 15 দিন পর পর। তাহলে এখানে সবচেয়ে বেশি চক্রবৃদ্ধি হবে কোনটায়? পাক্ষিকে। তাহলে এটা উত্তর হবে। উত্তর কি হবে? পাক্ষিক। আবার বলছি, উত্তর কোনটা হবে? পাক্ষিক। কারণ পাক্ষিক চক্রবৃদ্ধিতে সবচাইতে বেশি পরিমাণে আপনার বর্তমান মূল্য হবে। আচ্ছা, এরপরে আসি, তারপরে বুঝতে পারছেন পাক্ষিক হলো 24 বার, তাহলে যত বেশি চক্রবৃদ্ধি ভবিষ্যৎ মূল্য তত বেশি, কারণ এম এর সাথে, আয়ের সাথে, এন এর সাথে ভবিষ্যৎ মূল্যের ধনাত্মক সম্পর্ক। চক্রবৃদ্ধি ও বাট্টাকরণের মধ্যে কিরূপ সম্পর্ক? চক্রবৃদ্ধিকরণ হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়, বাট্টাকরণ বর্তমান মূল্য নির্ণয়। তাদের মধ্যে বিপরীত সম্পর্ক, তাদের মধ্যে বিপরীত সম্পর্ক, বর্তমান ও ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে? চক্রবৃদ্ধিকরণ হচ্ছে আমাদের চক্রবৃদ্ধিকরণ ভবিষ্যৎ মূল্য, বাট্টাকরণ বর্তমান মূল্য নির্ণয়। আচ্ছা, জনাব শাকিলের আমানতের, হ্যাঁ এটা একটু দেখেন, এটা একটু, এটা একটা উদ্দীপক ছিল। হ্যাঁ, একটা উদ্দীপকটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। ওকে, কোন চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য বেশি হবে? যে পাক্ষিক। একই উত্তর। হ্যাঁ, একই প্রশ্ন। চক্রবৃদ্ধি ও বাট্টাকরণের মধ্যে সম্পর্ক কিরকম? বিপরীতমুখী। এই প্রশ্নটা দেখেন, উদ্দীপকের আলোকে প্রশ্ন দাও। জনাব আজিজ 20,000 টাকা শেয়ারে বিনিয়োগ করেন, তিনি নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবেন, কিন্তু ভোট দিতে পারবেন না। এটা বলেন কোন শেয়ার? পরবর্তী 4 বছর শেষে তিনি বিনিয়োগকৃত অর্থ ফেরত নিয়ে আসেন। আচ্ছা, আগে এটা কোন শেয়ার বলেন? বোনাস শেয়ার? না। রাইট শেয়ার? না। অগ্রাধিকার শেয়ার। কারণ
লভ্যাংশের পরিমাণ নির্দিষ্ট এবং ভোট দেওয়ার অধিকার নাই, সাধারণ শেয়ারও হবে না। ওকে, তারপরে বলছে কি 4 বছর শেষে তিনি বিনিয়োগকৃত অর্থ ফেরত নিয়ে আসেন। জনাব আজিজ কোন শেয়ারে বিনিয়োগ করছেন? তিনি কোন বাজার হতে বিনিয়োগকৃত টাকা ফেরত নিলেন? শোনেন, একটা কোম্পানি যখন বাজারে শেয়ার ছাড়ে প্রথমবার, সেটা হচ্ছে প্রাথমিক বাজার। পরবর্তীতে এ ব্যক্তি যখন বি ব্যক্তির কাছে পণ্য শেয়ার বিক্রি করে, সেটা মাধ্যমিক বাজার। এটা হচ্ছে শেয়ার বাজার, হচ্ছে মাধ্যমিক বাজার। তাহলে এটা উত্তর কি হবে? মাধ্যমিক বাজারে তিনি কি করছেন? টাকা ফেরত নিয়ে আসছেন মাধ্যমিক বাজারে 4 বছর পরে। জনাব শাকিল জনতা ব্যাংক লিমিটেড 27,000 টাকা জমা দিয়ে 10 বছরের জন্য একটি হিসাব খুলেছেন, যার সুদের হার 12%। কত? 27,000 টাকা। টাকাটা কি বারবার জমা দিচ্ছেন নাকি একবার? এটা আগে বলেন। 27,000 টাকা জমা দিচ্ছেন 10 বছরের জন্য, মানে একবার একটি হিসাব করছেন। তাহলে এটা হচ্ছে এককালীন নগদ প্রবাহ। যদি এরকম হইতো প্রতি বছর 27,000 টাকা দিবেন, সেটা হয়তো বার্ষিক বৃত্তি। যদি এরকম হইতো প্রথম বছর 27,000, পরে 26,000, পরে 50,000, সেটা হয়তো মিশ্র। তাহলে এটা একবার দিচ্ছে, একবার। তাহলে এককালীন নগদ প্রবাহ, এককালীন। ক্লিয়ার? আমাকে এটাকে বলেন ক্লিয়ার কিনা। 77 নম্বরটা ক্লিয়ার বলেন, তারপর আমি আগে যাব। বুঝতে পারছেন এককালীন আর বৃত্তির মধ্যে পার্থক্য? এখানে সে 27,000 টাকা একবারে জমা দিবে। কত বছরের জন্য? সুদের হার 12%, 10 বছরের জন্য। এটা আমাকে একটু বলেন, ব্যাংকের সুদের হার 10%, বিধি 72 8%, মিস স্বর্ণার বিনিয়োগের সময় দ্বিগুণ হবে কত? 72 ডিভাইডেড বাই সময় বলছে, তাহলে এন কত হবে? আই কত দেওয়া? 8%, 9 বছর, অর্থাৎ 9 বছর, 9 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে? 72 এর রুলস। কত বছরের অর্থ দ্বিগুণ হবে? বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ। এটা হচ্ছে রুল 72 প্রযোজ্য, যেটা আসছে 9 বছর। আচ্ছা, যদি এটা এরকম হইতো রুল 69 দিয়ে করতাম, তখন কিভাবে করতেন? এই যে সূত্র, উপরে 69, শুধু নিচে মাত্র এই সুদের হারটা বসাইতেন 8। দেখি কত আসে? 0.35। অর্ধবার্ষিক বললে এটা হয়, যোগ 0.35, এইটা হইতো, তখন হইতো এটা। এটা হচ্ছে আমাদের রুল 69 এর জন্য, যখন অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে দ্বিগুণ হয়। হ্যাঁ, এটা একটু বলে দিলাম আপনাদের, যদি অঙ্কটার সময় আপনারা পারেন। এরপর আসেন, দীর্ঘমেয়াদী মূলধনের উৎস কি? দীর্ঘমেয়াদী মূলধনের উৎস মানে হচ্ছে 5 বছরের অধিক সময়ের জন্য কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয়? আচ্ছা, যেমন সাধারণ শেয়ার মূলধন দীর্ঘমেয়াদী, অগ্রাধিকার শেয়ার মূলধন দীর্ঘমেয়াদী, ঋণ মূলধন দীর্ঘমেয়াদী, সবগুলোই তো দীর্ঘমেয়াদী অর্থায়ন উৎস। ঋণ মাধ্যমে তো মূলধন সংগ্রহ করে, দীর্ঘমেয়াদী, সবগুলোই হবে এটা উত্তর। ঠিক আছে? বন্ড, শেয়ার, বন্ড, ঋণ, এগুলো হচ্ছে সব দীর্ঘমেয়াদী। কোন বার্ষিক বৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করতে হয়? শুরুতে অগ্রিম, শেষে বললে সাধারণ। তাহলে সাধারণটা আছে কোনটা? এটা। আর কোনো মেয়াদ নাই, চিরস্থায়ী।
4-5 বছর পরে শুরু হবে, পর শুরু, বিলম্বিত। পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। তাহলে মেয়াদ শেষ হলে সাধারণ। কোন ধরনের ঝুঁকি বৈচিত্র্যায়নের মাধ্যমে কমানো যায়? এটা আগেই পড়াইছি। বৈচিত্র্যায়নের মাধ্যমে আপনি আপনার কোম্পানির ঝুঁকি ক খ গ গ হ কমাইতে পারবেন। কোম্পানি ঝুঁকিটা, এগুলো কখনো কমানো যায় না, এগুলো সম্ভব না আপনার পক্ষে। কোম্পানির ঝুঁকি, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কৌশল আগেই বলছি, চক্রবৃদ্ধিকরণ। আর বর্তমান মূল্য হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া। বর্তমান মূল্য নির্ণয় কৌশল কোনটা? বাট্টাকরণ প্রক্রিয়া। ওকে, তারপর আসেন মূলধন বাজেটিং এর বাট্টাকৃত নগদ প্রবাহ নয়। বাট্টাকৃত কোনগুলো? এনপিভি বাট্টাকৃত, অভ্যন্তরীণ আয়ের হার বাট্টাকৃত, মুনাফা অর্জন সূচক বাট্টাকৃত। কারণ এনপিভি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর, প্রফিট ইন্ডেক্স। বিনিয়োগ পরিশোধকাল মানে পিভিপি প্লাস এআরআর, এই দুইটা হচ্ছে অবাট্টাকৃত। তাহলে এখানে মূলধন বাজেটিং এর বাট্টাকৃত নগদ প্রবাহ কোনটা? বিনিয়োগ পরিশোধকাল নয়, বাট্টাকৃত নগদ প্রবাহ নয়। আর এই তিনটা হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ। দেখি 90টা পর্যন্ত কার কয়টা হয়? মুদ্রাস্ফীতির ফলে কোন ঝুঁকির সৃষ্টি হয়? মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে কোন ঝুঁকির সৃষ্টি হয়? আমরা হচ্ছে এটা আর্থিক ঝুঁকি, ঋণ নিলে। বাজার ঝুঁকি, এটা হচ্ছে সরকারের অবস্থার পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, সুদের হার, এগুলোর কারণে। এবং এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করা যাবে না ক্রয় ক্ষমতার সাথে। ব্যবসায়িক ঝুঁকি, কাঁচামাল পরিশোধ করতে পারতেছেন না, কাঁচামাল ক্রয় করতে পারতেছেন না, বেতন পরিশোধ করতে পারতেছেন না। তারল্য ঝুঁকি, দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারতেছেন না। তাহলে এটা মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির সাথে সম্পর্ক, বাজার ঝুঁকিটা দিবেন, এটা নিয়ন্ত্রণের বাহিরে। বাজার ঝুঁকিটা কি? নিয়ন্ত্রণের বাইরে। সরকার পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, এগুলো আসবে কালকে পরীক্ষায়, পরশুদিনের পরীক্ষায়। মুদ্রাস্ফীতি, সুদের হার, এগুলোর সাথে বাজার ঝুঁকি সম্পর্কিত, নিয়ন্ত্রণের বাহিরে। দেখি নিচের কোনটি মূলধন বাজেটিং সিদ্ধান্ত মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ? দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয়। এটা কি হবে? যন্ত্রপাতি ক্রয়, স্থায়ী সম্পত্তি ক্রয়। কাঁচামাল স্বল্পমেয়াদী, মজুত পণ্য স্বল্পমেয়াদী, জ্বালানি ক্রয় স্বল্পমেয়াদী। তাহলে দীর্ঘমেয়াদী কোনটা? যন্ত্রপাতি ক্রয়। এরপর আসেন একটি প্রকল্প গ্রহণ করলে অন্য একটি প্রকল্প বর্জন করতে হয় এমন প্রকল্পকে কি বলে? যেমন আপনার কাছে 3টা প্রকল্প আছে, তো আপনাকে বললো যে কোনো একটা প্রকল্প গ্রহণ করবেন আপনি, এ না হয় বি না হয় সি। যদি বি গ্রহণ করেন এই দুইটা বাদ, একটা গ্রহণ করলে বাকিগুলো বাদ। একটার সাথে একটা প্রতিযোগিতা করে, সেগুলো হচ্ছে বর্জনশীল। মানে একটা গ্রহণ করলে বাকিগুলো বর্জন, অটোমেটিক একটি গ্রহণ করতে পারবেন। একটি স্বাধীন প্রকল্প সাধারণত গ্রহণযোগ্য হয় যখন প্রফিট ইন্ডেক্সটা 1-এর বেশি হয়, 1-এর চেয়ে বড়। আর হয় না কখন? হয় না যখন 1-এর ছোট, 1-এর ছোট হয়। এই যে মুনাফা অর্জন সূচক যখন 1-এর ছোট হয় তখনই গ্রহণযোগ্য নয়, 1-এর ছোট। 87 নম্বরটা ক্লিয়ার? এটা কিন্তু মুনাফা অর্জন সূচক 1-এর ছোট হলে গ্রহণযোগ্য হয় না, আর 1-এর বড় হলে গ্রহণযোগ্য হয়। 1-এর বড় হলে গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য।
এখানে না বলছে, না না বলছে, ঠিক আছে, না, তারা না বলছে, এখানে উত্তর হচ্ছে এটা। আর যদি বলতো যে গ্রহণযোগ্য, তখন হয়তো এটা। মুনাফা অর্জন যদি একের চেয়ে বেশি হয় তাহলে গ্রহণযোগ্য। মূলধন বাজেটিং সিদ্ধান্ত কোনটা? দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়, এটা একটু আগে বুঝাইছি। নিচের কোনটি তারল্যের সাথে সম্পর্কিত, মানে নগদ অর্থ? দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যাবে, দ্রুত রূপান্তর করা যাবে। স্থির ব্যয় না, স্থায়ী না, মৌলিক সম্পদ না, প্রাপ্য হিসাব। এগুলো হচ্ছে আমাদের তারল্য, নগদ, দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যাবে, তারল্য। অ্যাকাউন্টিং এ পড়ছেন না, তার প্রাপ্য হিসাব তরল সম্পদ, ওরকম। অর্থায়নের কার্যাবলী কি কি? 4টি: তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা এবং তহবিলের বন্টন। তহবিল সংগ্রহ, তহবিলের বন্টন, মূলধন বাজেটিং, তাহলে সবগুলোই আছে। এবার বলে 61 থেকে 90 কার কয়টা হইছে? তারপর আর 10 মিনিট লাগবে, তারপরে শেষ হয়ে যাবে। দুইটা ভুল, 3টা ভুল, 24টা হয়েছে মাইশা। অনেকে বলতেছেন বন্যা 27টা হয়েছে, মাশাল্লাহ খুবই ভালো। এবার লাস্ট কয়েকটা আছে, একবার দেখা দেয় পরীক্ষা দিবেন। হ্যাঁ, এই অল্প কয়েকটা বাকি আছে, এরপর একটা এক্সাম নিব। নিচের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? ভিতরের, তা অনেকবার বলছি এটা সংরক্ষিত মুনাফা ভিতরের। এই যে ঋণ, এগুলো সব বাহিরের, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে নিচের কোনটি ডিপ ডিসকাউন্ট বন্ড, মানে হচ্ছে যেটা লেখা থাকে লিখিত মূল্য, লেখা আছে মনে করেন 1000 টাকা, প্রথমে বিক্রি করা হয় 900 টাকায়, আর পরে আবার ওই 1000 টাকা কিনে নেওয়া যায়। এগুলো হচ্ছে ডিপ ডিসকাউন্ট বন্ড। জিরো কুপন বন্ড, আই বন্ড, জাঙ্ক বন্ড, চিরস্থায়ী বন্ড। জিরো কুপন বন্ড, কুপন সুদ পাওয়া যায় আই বন্ড থেকে। জাঙ্ক বন্ড, অধিক ঝুঁকি। জাঙ্ক বন্ড কাকে বলে? অধিক ঝুঁকি এবং অধিক মুনাফা। চিরস্থায়ী বন্ড, মেয়াদ নেই। অধিক ঝুঁকি অধিক মুনাফা, জাঙ্ক বন্ড। জিরো কুপন বন্ড, ডিপ ডিসকাউন্ট বন্ড। ঝুঁকি মুক্ত আয়ের হার, কেন ঝুঁকি নাই? কারণ দেউলিয়া হয় না, সরকার পরিবর্তন হয় কিন্তু দেউলিয়া হয় না। যেমন সরকারি বন্ডের আয়ের হার, ট্রেজারি বিলের আয়ের হার, কর্পোরেট দেউলিয়া হয়ে যেতে পারে কিন্তু সরকার দেউলিয়া হবে না। উত্তর হবে ক, সরকারি বন্ডের আয়ের হার ঝুঁকি মুক্ত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট প্রবাবলি কালকে 100%, পরশুদিন 100% আসবে এটা। সরকারি বন্ডের আয়ের হার ঝুঁকি মুক্ত, ট্রেজারি বিলের আয়ের হার ঝুঁকি মুক্ত, কারণ সরকার দেউলিয়া হয় না। এরপর আসেন, একটি স্টকের বিটার মান 2.80, ঝুঁকিমুক্ত আয় 9%, বাজারের গড় প্রতিদানের আয় 12%। গড় প্রতিদানের আয় মানে হচ্ছে এটাও গড় আয়, একই কথা। প্রত্যাশিত আয়ের হার কত? এই সূত্র, আর এম, আর এফ কত? ফ্রি, রিস্ক ফ্রি 9%, ঝুঁকি মুক্ত। আর এম বিটার মান 2.8, দেখি কত আসে, করেন দেখি। 9 প্লাস 3 গুণ 2.8,
17.4, 17.4। আলফা লিমিটেড প্রতি বছর 10 টাকা সুদ প্রদান করা হবে বলছে, এমন শর্তে বন্ড ইস্যু করে। বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 8%। ওকে, সুদের পরিমাণ 10 টাকা কি আয়ের হার কেডি। উক্ত বন্ডের বাজার মূল্য এসবি 140 টাকা। এটা কোন ধরনের বন্ড? চিরস্থায়ী বন্ড, কুপন বন্ড, কুপন সূত্র আছে। জিরো কুপন বন্ড, জাঙ্ক বন্ড, অধিক ঝুঁকি। তাহলে এখানে আমি দেখতেছি এর কোনো মেয়াদ নাই, এই বন্ডের কোনো মেয়াদ দেখতেছি না আমি, তাহলে এটা চিরস্থায়ী বন্ড। যেই বন্ডের কোনো মেয়াদ থাকবে না তাকে আমরা কি বলবো? চিরস্থায়ী বন্ড। তো উদ্দীপকের বন্ডের কোনো মেয়াদ নাই, এটাকে আমরা কি বলবো? চিরস্থায়ী বন্ড। ওকে, তারপর আসেন, নিচের কোনটি ঝুঁকি মুক্ত সিকিউরিটি? ঝুঁকি আপনার ঝুঁকি মুক্ত। ট্রেজারি বিল ঝুঁকি মুক্ত, ট্রেজারি বন্ড ঝুঁকি মুক্ত, কিন্তু এগুলো ঝুঁকি মুক্ত না। কোন ঝুঁকির কারণে কোম্পানি খুব দ্রুত বিলোপ সাধন হয়? আপনি যদি কোন থেকে ঋণ নেন, তারা যদি মামলা করে তখন আপনার দ্রুত বিলোপ সাধন হয়ে যাবে ঋণ নিলে। আর্থিক ঝুঁকি, ঋণ নিলে ঋণের সুদ এবং আসল পরিশোধের অক্ষমতা থেকে আপনার আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়, এজন্য এটা দ্রুত বিলোপ সাধন হতে পারে। সরকারি বন্ডের আয়ের হার 6%, বাজার আয়ের হার 10%, তাহলে বিটা সহগ 0.5। এটা কিভাবে করবেন? ওই যে একইভাবে 6% প্লাস 10 মাইনাস 6 ইন্টু 0.50, 4 অর্ধেক 2, 8%। তাহলে প্রয়োজনীয় আয়ের হার সিএপিএম 8%। তো সিএপিএম এর পুনরূপ কি? সবাই এটা মুখস্থ করেন। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা একটা অনুমান প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত বা যে প্রয়োজনীয় আয়ের হার, প্রয়োজনীয় আয় হার বের করে। ঠিক আছে, সিএফএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সাধারণ শেয়ার, এটা কিসের জন্য? সাধারণ শেয়ারের ব্যয় নির্ধারণ করে। একবারে সব বলে দিলাম যেন যেভাবে আসুক ভুল না হয়, এটা একটা অনুমান। সুদ আসলের উপর ধার্যকৃত সুদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসল, সুদ আসল, আসলের উপর ধার্যকৃত সুদ সরল সুদ, সুদ আসলের উপর ধার্যকৃত সুদ চক্রবৃদ্ধি সুদ। সাধারণত এই যে আপনার সঞ্চয়পত্র আছে না, সরকারি সঞ্চয়পত্র, সেগুলোতে সরল সুদ দেয়, আর ব্যাংক চক্রবৃদ্ধি সুদ দেয়। এটা মুখস্থ করেন। সুদ আসলের উপর ধার্যকৃত সুদ চক্রবৃদ্ধি সুদ। সুদ আসলের উপর ধার্যকৃত সুদ সরল সুদ, আসলের উপর ধার্যকৃত সুদ সরল সুদ, আর সুদ আসলের উপর ধার্যকৃত সুদ চক্রবৃদ্ধি সুদ। এটা ইম্পর্টেন্ট বেশি। আসল হচ্ছে শুধু সঞ্চয়পত্র যেমন করা হয়, শুধু আসল টাকার উপর ধার্যকৃত সুদ করা হয়। হ্যাঁ, ওকে, আমাদের প্রায় শেষ। আর মনে 2-3 এমসিকিউ বাকি আছে। যেমন সময়ের পরিবর্তনের সাথে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার মূল কারণ কি? জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, দাম বৃদ্ধি। একসময় রুটি খাইতাম 2 টাকা, পরে 5 টাকা, পরে 10 টাকা, এখন রুটির দাম 15 টাকা। সময়ের সাথে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় মুদ্রাস্ফীতির কারণে, জিনিসপত্রের দাম বেড়ে যায়, মুদ্রাস্ফীতি। তারপর আসেন সংকর জাতীয় শেয়ার, যেখানে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য বিদ্যমান প্লাস বন্ডের বৈশিষ্ট্য বিদ্যমান, দুইটার কম্বিনেশন। অগ্রাধিকার শেয়ারে দুইটার কম্বিনেশন, সাধারণ শেয়ার এবং বন্ডের বৈশিষ্ট্য বিদ্যমান, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এটাকে বলা হয় হাইব্রিড শেয়ারও, হাইব্রিড।
আচ্ছা, এরপরে আসি, যে বন্ডের উপর সুদ প্রদান করা হয়, সুদ দেওয়া হবে, তাকে বলা হয়, সুদ দেওয়া হয় কুপন বন্ডে। জাঙ্ক বন্ডে অধিক ঝুঁকি, অধিক মুনাফা বা অধিক সুদ। জিরো কুপন বন্ডে কোনো কুপন সুদ পাওয়া যায় না। ট্রেজারি বন্ড সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয়, সরকারি অর্থায়নের উদ্দেশ্য জনকল্যাণ, ব্যবসায় অর্থায়ন মুনাফা অর্জন, অব্যবসায় অর্থায়ন নিজ সম্প্রদায়ের কল্যাণ, ব্যক্তিগত অর্থায়ন যেমন পারিবারিক সাথে সম্পর্কিত। পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য কি? আপনার যতটুকু ঝুঁকি আছে সেটা হ্রাস করা। কোম্পানি ঝুঁকি হ্রাস। কি ঝুঁকি হ্রাস? কোম্পানি ঝুঁকি। ঋণ পরিশোধের তালিকায় দেওয়া থাকে কি কি? এটা আসবে ঋণ পরিশোধ সূচি। সেখানে কিস্তির পরিমাণ সমান থাকে, সুদের পরিমাণ কমতে থাকে, আসল টাকা বাড়তে থাকে, মানে সবগুলোই থাকে, এখানে সবগুলোই থাকে। প্রতি বছর কিস্তির পরিমাণ সমান থাকে, সুদের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে, আর আসল টাকার পরিশোধ বাড়তে থাকে ঋণ পরিশোধ সূচিতে। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি 3 মাস পর পর। তাহলে এম এর মান 4, আর তাহলে এম এর মান 4। দ্বিবার্ষিক মানে 6 মাস পর পর, তাহলে আসবে 2 বার, আর 2 মাস পর পর দ্বিমাসিক, তখন আসবে 6 বার। এরকম করে সবগুলো আমাদের জানতে হবে। বিশেষ করে পাক্ষিকটা গুরুত্বপূর্ণ। পাক্ষিক মানে 15 দিন পর পর, তাহলে 24 বার। আয় ও ঝুঁকির মধ্যে কি ধরনের সম্পর্ক? আয় ঝুঁকি ধনাত্মক, আর তারল্য মুনাফা ঋণাত্মক। এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আয় ঝুঁকি ধনাত্মক সম্পর্ক। দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের মূলধন বাজেটিং। 5 বছরের অধিক সময়ের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর আসেন, মূলধন বাজেটিং এর সনাতন পদ্ধতি কোনগুলো? এনপিবি আধুনিক, আইআরআর আধুনিক, পিআই আধুনিক, এআরআর আর পিপিপি, এই দুইটা সনাতন। মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলোকে কি? পেবেক সময়, নিট মুনাফার হার নাই, গড় মুনাফার হার 1 ও 3। কারণ নিট মুনাফার হার বলতে কোনো নাই, এনপিবি, আইআরআর, পিপিপি, এআরআর, পিআই, কিন্তু নিট মুনাফার হার নাই, গড় মুনাফার হার আছে। নিচের কোনটি বাজার ঝুঁকির উপাদান? বাজার ঝুঁকি শ্রমিক ধর্মঘট, কাঁচামালের মূল্য বৃদ্ধি, চাহিদার পরিবর্তন, সুদের হার, এগুলো না। শ্রমিক ধর্মঘট কোম্পানির সাথে, কাঁচামালের মূল্য বৃদ্ধি ব্যবসায়িক ঝুঁকি, চাহিদার পরিবর্তন এটা হচ্ছে, এটাও কর্মচারীদের ক্ষেত্রে মানুষের চাহিদার পরিবর্তন হতে পারে, কিন্তু বাজার ঝুঁকি যে সুদের হার আছে, সুদের হার, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, তারপরে হচ্ছে সরকারি সিদ্ধান্তগুলো, এগুলোর সাথে সম্পর্কিত সুদের হার, এই বাজার ঝুঁকি যারা নিয়ন্ত্রণের অযোগ্য। কার্যকরী সুদের হার নির্ণয় সূত্র কি? 1 প্লাস I divided by m to the power m minus 1। শেষ। কার্যকরী সুদের হার EAR, এর সূত্র কি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট। শেষ। এ হচ্ছে আমাদের টোটাল এমসিকিউ। বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকের ক্লাস এইটুকুই। আশা করি এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারলে আপনাদের 25টার উপরে এমসিকিউ কমন চলে আসবে ইনশাআল্লাহ। সবার জন্য বেস্ট অফ লাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।